শুরুতেই কিছু কথা বলছি, আপনারা অনেকেই আছেন গল্পটি পড়বেন জানি। আপনাদের জন্যই তো গল্প বানানো। আপনারা যখন গল্প পড়েন এবং আপনার মূল্যবান মতামত জানান তখন ভিডিও বানাতে উৎসাহ পাই। তাই প্লিজ প্লিজ প্রতিটি গল্প যখন পড়বেন একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। যদি আপনার কাছে ভালো লাগে তবে সেটি প্রকাশ করুন, আর যদি খারাপ লাগে সেটাও প্রকাশ করুন প্লিজ। আপনার একটি মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। সবার সুস্থতা কামনা করে গল্প শুরু করছি। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজা মনি। পর্ব 65। সময়ের প্রবাহ অনির্বচনীয়। এটি কোনোদিন কারো জন্য অপেক্ষা করে না। জগতের যাবতীয় সৃষ্টি, বিনাশ এবং পুনঃসৃজন এই সময়ের অমোঘ নিয়মের অধীন। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সংযোগসূত্র হিসেবে সময় এক মহাজাগতিক ধারক ও বাহক রূপে বিবেচিত। মানুষ যতই প্রগতি লাভ করুক না কেন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে সে ইতিহাসের পাতায় বিস্মিত হয়। সময়ের প্রতি শ্রদ্ধাশীল না হলে ব্যক্তি যেমন ব্যর্থতায় পর্যবসিত হয়, তেমনি জাতীয় চরম অবক্ষয়ের দিকে ধাবিত হয়। অতএব সময়ের অপচয় নয় বরং যথোপযুক্ত ব্যবহারে মনোনিবেশ করাই হিতকর। সময় এগিয়ে চলে তার আপন গতিতে নির্দয়, নির্বোধী, অপরিবর্তনীয় নিয়মে। সময় নিজ গতিতে 1 মাস কেটে যায়। ইয়ানা এখন পুরোপুরিভাবে সুস্থ। মেয়েটার মাথায় সামান্য আঘাত লেগেছে তাই 1 সপ্তাহ চিকিৎসার মধ্যে ছিল। এখন সম্পূর্ণভাবে সুস্থ। আরিফকে 15 দিনের মাথায় বাড়িতে নিয়ে আসা হয়। আরিফ নিজের বাড়িতে চলে যেতে চেয়েছিল কিন্তু অগ্নি যেতে দেয়নি। এখন আরিফ অগ্নির বাসভবনে থাকছে। সে সম্পূর্ণভাবে এখনও সুস্থ নয়। অতিরিক্ত ব্লাড যাওয়ার ফলে শরীরের দুর্বলতা এখনও কাটেনি। সবাই নিজের পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সুমুর ও ডেলিভারির সময় চলে আসছে ধীরে ধীরে। তার শরীরের কন্ডিশনও বেশি ভালো না। ইয়ানার অবস্থা দেখে রায়ান ও প্রচুর দুশ্চিন্তায় পড়ে যায়। সর্বক্ষণ নিজের চোখে চোখে রাখছে। অরিদ আগে মীরার কাছে এসে পাগলামো করত একটা বাচ্চার জন্য। কিন্তু ইয়ানাকে দেখার পর তার পাগলামিও কমে গিয়েছে। তারও বাচ্চার প্রয়োজন নেই। যেভাবে আছে সেভাবেই তারা দুজন ঠিক আছে। যদি মীরার তার চেয়েও বেশি কিছু হয়ে যায় তখন কি করবে সে? এখন সকাল 8টা। দিবাকরের প্রাবল্যে আলোকিত ভূপ্রকৃতি আপন বৈভবে উদ্ভাসিত। সর্বত্র পরিলক্ষিত হয় এক অপার প্রশান্তি ও ঐন্দ্রিক কল্যাণের সুষম সমাহার। নিসর্গের লীলাবিলাসে উদিত সূর্য যেন প্রভাত বেলার ধ্যানমগ্ন ঋষির ন্যায় দিগন্তরেখায় স্থিত একাগ্র দৃষ্টিতে সমগ্র চরাচরকে আশীর্বাদ করতে ব্যতিব্যস্ত। আলসেমি অপসারিত হওয়ায় প্রকৃতির অঙ্গপ্রত্যঙ্গ যেন সচল ও সজীব। গগনে বিহাররত পাখিকুলের সম্মিলিত কলতান শ্রবণেন্দ্রিয়কে মোহিত করে তোলে। মননশীল মানবসমাজ ধীরে ধীরে কর্মযাত্রায় প্রবৃত্ত হচ্ছে। গৃহকোণে প্রজ্বলিত ধূপের সুবাস, স্তবপাঠের ধ্বনি এবং স্নিগ্ধ আলোয় মগ্ন মুখাবয়ব প্রত্যেকটি হৃদয়কে এক অভ্যন্তরীণ জাগরণে উদ্বুদ্ধ করে। শিশিরসিক্ত তৃণরাজি প্রভাত সূর্যের কিরণে যেন হিরণ্ময় দীপ্তি ধারণ করে মহিমামণ্ডিত হয়েছে এই পবিত্র প্রভাত মুহূর্ত, যা মোহমুক্ত চিত্তের অন্বেষায় আত্মনিবেদন করবার শ্রেষ্ঠতম কাল। প্রকৃতি ও মানবের সহাবস্থানে অনন্ত সত্য ও সৌন্দর্যের সন্ধান দান করে। সেই মনোমুগ্ধকর সকালে বেডের মধ্যে শুয়ে আছে অগ্নি চৌধুরীর 3 প্রাণ। বাচ্চা 2টা ঠোঁট উল্টে শুয়ে আছে। পাশে বাচ্চাদের মা হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। অগ্নি জিম করে রুমে ঢুকে এত সুন্দর একটা দৃশ্য দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর বিছানার কাছে গিয়ে বাচ্চাগুলোর কপালে চুমু খায়। বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে ইয়ানার মলিন মুখটার দিকে তাকায়। গলায়, ঠোঁট সবখানে তার দেওয়া চিহিগুলো জ্বলজ্বল করছে। অগ্নি সেই স্পর্শগুলোর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। অগ্নি কিছুক্ষণ ইয়ানার দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। প্রায় 15 মিনিট পর শাওয়ার শেষ করে বের হয়। সবাই আগের মতোই ঘুমিয়ে আছে। অগ্নি সেদিকে তাকিয়ে জানালার কাছে গিয়ে পর্দাগুলো সরিয়ে দেয়। জানালার কাউচ ভেদ করে সূর্যের আলো রুমে প্রবেশ করতেই ইয়ানা কপাল কুঁচকে ফেলে। এর মধ্যেই মেয়েটা কান্নার শব্দের মতো গুন গুন করে উঠে। মেয়ের গুন গুন শুনে অগ্নি দ্রুত মেয়ের কাছে আসে। সে পৌঁছানোর আগেই মেয়েটা উচ্চস্বরে কান্না করে উঠে। বুকের উপরে রাখা টাওয়েলটা ফেলে দেয়। মেয়ের কান্নার আওয়াজ কানে যেতেই ইয়ানা পিটপিট করে চোখ তুলে তাকায়। অগ্নি খুব যত্ন সহকারে কোলে তোলে নেয়। ছেলেটাও ইতিমধ্যে উঠে পড়ে। তবে সে শান্ত হয়ে শুয়ে আছে। ইয়ানা ঘুম ঘুম চোখে নিজের মেয়ের দিকে তাকিয়ে উঠতে যাবে এমন সময় ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠে। চোখ মুখ খিচে আবার আগের ন্যায় শুয়ে পড়ে। পুরো শরীরে প্রচণ্ডরকম ব্যথা।
ইয়ানাকে আর্তনাদ করতে দেখে অগ্নি অধৈর্য হয়ে জিজ্ঞাসা করে, বেশি ব্যথা করছে জান? পেইন কিলার খাইয়ে দিয়েছি, একটু পর কমে যাবে। ইয়ানা কটমট করে তাকায় অগ্নির দিকে। সারারাত মনে থাকে না ঘুম থেকে উঠে ব্যথা পাব নাকি পাব না? কোম্পানি পরিচালনা করা আমার দায়িত্ব। আমি আপনার জন্য কোম্পানি। অগ্নি নিচের ঠোঁট কামড়ে ছেলে মেয়ের দিকে ইশারা করে বলে, এইগুলো আমার প্রোডাক্ট। অসভ্য। সেটা আমি সর্বকালেই ছিলাম। মাফিয়া বিয়ে করে আমার জীবন শেষ। লাস্ট কবে রাতে শান্তিতে ঘুমিয়েছি সে সময়টাই ভুলে গিয়েছি। অগ্নি মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে যায়। বাবার কোলে গিয়ে শান্ত হয়ে ঘাপটে মেরে আছে। অগ্নি মেয়ের কপালে চুমু খেয়ে ইয়ানার দিকে তাকিয়ে বলে, প্রতিজ্ঞা রক্ষা করছি আমি। বাচ্চারা যখন গর্ভে ছিল তখন আমাকে যেভাবে জ্বালিয়ে মেরেছ সবগুলো আগে পুষিয়ে নেয়। বলেছিলাম আমাকে সিডিউস করো না। এরা দুনিয়ায় আসলে এক রাতও তুমি শান্তিতে ঘুমাতে পারবে না। সময় তো মাত্র কয়েকদিন হল। 9 মাস জ্বালিয়েছ আমায়। ইয়ানা হতাশ হয়ে তাকায় অগ্নির দিকে। সে তো মজা করে বিভিন্ন ড্রেস পরে অগ্নির সামনে যেত। সে জানত ওই সময় অগ্নি কিছু করবে না। কারণ অগ্নি চৌধুরী কখনো সাধারণভাবে স্পর্শ করতে পারে না। উনার স্পর্শে বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। আর সেটা তো উনি কখনো করবে না। ইয়ানা তো সেই সুযোগটাই নিয়েছিল একটু জ্বালানোর জন্য। তাকে ও কম জ্বালিয়েছে নাকি? প্রতিবার অজ্ঞান করে ফেলে। প্রতিশোধ নিতে গিয়ে এখন সে নিজেই প্রতিশোধের গুটি হয়ে গিয়েছে। ইয়ানাকে বসে থাকতে দেখে অগ্নি চিন্তিত হয়ে বলে, উঠতে পারবে নাকি সাহায্য করব? চিন্তা করো না, প্রতিদিনের মতো আজও ব্যথা কমে যাবে সময় হলেই। অগ্নির কথায় ইয়ানা কোনো উত্তর দেয় না। সকাল অনেক হয়েছে, বাচ্চাদের নিশ্চয় খিদে পেয়েছে। ইয়ানা মুখ কুচকে হেড বোর্ডে হেলান দিয়ে ছেলেকে কোলে তোলে নেয়। মায়ের স্পর্শ পেয়ে ছেলেটা আর ও নিশ্চুপ হয়ে যায়। মুখ দিয়ে নিজের কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজার জন্য ছটফট করে উঠে। ইয়ানা নিজেকে ঢেকে সঠিকভাবে বাবুকে ফিডিং করাতে থাকে। ছেলেটা শান্ত হয়ে যায়। ইয়ানা অগ্নির উদ্দেশ্যে বলে, আনায়া ঘুমিয়ে গিয়েছে মি চৌধুরী। উহুম। একটু আগে তো কান্না করল। না ঘুমালে এখন এত শান্ত কেন তাহলে? পাপার কোলে আছে তাই। নিজের শরীরে কিছু জড়িয়ে নিন। কেন? বস্ত্রহীনভাবে নতুন দেখছ আমাকে? আমার জন্য বলছি না, বাচ্চাদের জন্য বলছি আমি। পুরো শরীরে আফ্রিকার জঙ্গল বানিয়ে রেখেছেন। হুট করে তাকালেই ভয় পেয়ে যাবে ওরা। তারা আসাদ হোসেনের মেয়ে ইয়ানা নয়, যে সামান্য ট্যাটু দেখে ভয় পেয়ে যাবে। ওদের শরীরে প্রবাহিত সব কিছুই অগ্নি চৌধুরীর। আমার ডিএনএ এতটাও দুর্বল নয়। ইয়ানা দাঁত কটমট করে অগ্নির দিকে তাকায়। তাকে কি কোনোভাবে অপমান করল? হ্যাঁ, সে প্রথম এইগুলো দেখে ভয় পেয়ে যেত। কিন্তু সময়ের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে। শুধু আপনার নয়, আমার ডিএনএ ও আছে। সে সব আমি হিসেবে রাখি না। ইয়ানা ফুঁসে উঠে, কেন রাখবেন না? অবশ্যই রাখবেন। বকা খেয়েও বাচ্চা কনসিভ করেছি আমি। সুরক্ষার কথা ভেবে আপনার কথা অনুযায়ী 9 মাস নিজেকে রুমবন্দি রেখেছি। 9 মাস পেটে রেখেছি আমি। মরণ যন্ত্রণা সহ্য করে পৃথিবী আনলাম আমি। আর আজ আমাকে হিসেবে রাখছেন না। তোমার এত কষ্টের কাহিনী হিসেবে আমার সামান্য জিনিস ওই যথেষ্ট। আমি রাখতে দিয়েছি বলে রাখতে পেরেছ। আমি না থাকলে কোথায় পেত তাদের? ইয়ানা কিছুটা থতমত খেয়ে যায়। সত্যি তো, কোথায় পেত সে? তাই বলে এইভাবে অপমান করবে? অগ্নির কথা শুনে ইয়ানা সামান্য মুখ ভেঙচি কেটে বলে, কেউ একজন বলেছিল আমার বাচ্চার প্রয়োজন নেই ইয়ানা। আমার সাম্রাজ্যে তুই থাকলে আর কারোর প্রয়োজন নেই। সেই কথার নমুনা বিগত 1 মাস ধরে দেখে আসছি। ইয়ানার ভেঙচি দেখে অগ্নি সামান্য হেসে বলে, আমার পৃথিবী জুড়ে আছে তারা দুজন। আর আমি? অগ্নি ইয়ানার উৎসুক দৃষ্টির দিকে তাকিয়ে গম্ভীর হেসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আগে ছিলে এখন আর নেই। তোমার জায়গা তারা দুজন নিয়ে নিয়েছে। অগ্নির উত্তর শুনে ইয়ানার হাসিমুখটা চুপসে যায়। দৃষ্টি নত করে ফেলে সাথে সাথে। এইভাবে বলতে পারল উনি? আমি উনার পৃথিবীতে নেই। সব ইন্টারেস্ট উঠে গিয়েছে। অসভ্য পুরুষ। আর আসিস আমার কাছে। তখন বুঝাব ইয়ানা কি জিনিস। অগ্নি ইয়ানার চুপসে যাওয়া মুখটার দিকে ছোট ছোট চোখ করে তাকায়। স্বভাব সুলফ ঠোঁট কামড়ে হেসে কিছু বলতে যাবে তার আগেই উচ্চ আওয়াজে ফোন বেজে ওঠে। অগ্নি কপাল কুঁচকে বেড টেবিল থেকে ফোন রিসিভ করতেই মুখ গম্ভীর হয়ে ওঠে। আসছি আমি এখনই। অগ্নি কথাটা বলে ইয়ানার দিকে এগিয়ে যায়। ইয়ানা ততক্ষণে ইয়াজকে শুইয়ে দিয়েছে। অগ্নি আনায়াকে ইয়ানার কোলে দিতে দিতে বলে, আমি মেইডকে ডেকে দিচ্ছি। একটু পর তারা খাবার নিয়ে আসবে।
তুমি খেয়ে নিও, ওরা বাবুদের সামলাবে। ইয়ানা কিছু বলে না। ইয়ানাকে চুপ থাকতে দেখে অগ্নি সেদিকে পাত্তা না দিয়ে ট্রায়াল রুমে চলে যায়। কিছুক্ষণ পর পরিপাটি হয়ে প্রয়োজনীয় প্রসাধনী ব্যবহার করে দুই ছেলে মেয়ের কপালে চুমু খেয়ে বেরিয়ে যায়। অগ্নি চলে যেতেই ইয়ানা নিজের চোখের পানি মুছে। চোখে পানি টলমল করছে। বাচ্চাদের চুমু খেয়ে গেল অথচ তাকে খেয়ে গেল না। অভিমানে বুক ভারী হয়ে ওঠে। মেয়েকে জড়িয়ে দিয়ে হেডবোর্ডে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। টর্চার সেল অন্ধকারে নিমজ্জিত। সেই সেলের গুপ্ত কক্ষে রয়েছে এক নরক কক্ষ, যার পাশে আগুনের হিট দেওয়া হয়। এতটাই গরম যে শরীর দিয়ে ঘাম ঝরতে থাকে। শীতল পাথরে নির্মিত সেলটির প্রত্যেকটি প্রাচীর যেন বেদনার শব্দে অনুরণিত। এই সেলে আলো কখনো প্রবেশ করে না, কেবল যন্ত্রণার দীর্ঘশ্বাস প্রতিধ্বনিত হয়। নরক কক্ষে ছিল নিছক কারাগার নয়, বরং ছিল এক মহারণ্য, যেখানে মানবমস্তিষ্ক ভেঙে পড়ত, চেতনার দিগন্ত হারিয়ে যেত। দরজাটি ছিল শক্ত জংধরা, ভারী, কর্কশ কণ্ঠে চিৎকার করা লোহার গ্রিল দিয়ে বন্ধ। ভেতরে প্রবেশ করলেই তীক্ষ্ণ এক ধরনের দুর্গন্ধে নিঃশ্বাস রুদ্ধ হয়ে যায়। সেই গন্ধ ছিল ঘাম, রক্ত এবং পচনশীল মানব মাংসের এক বিষাক্ত মিশ্রণ। পচনশীল মাংসের দুর্গন্ধে যে কারোর বমি চলে আসবে। দরজার সামনে পচা শুয়োর রাখা হয়েছে। মাছি ভেনভন করছে শুয়োরটার উপর। প্রাচীর জুড়ে ছিল শৃঙ্খল, ধাতব, ধারালো এবং গভীর অমানবিকতার প্রতিচ্ছবি। এখানে অগ্নির সবচেয়ে বড় শত্রুরা যন্ত্রণা ভোগ করে থাকে। বন্দীরা দিনের পর দিন বাধ্যতামূলকভাবে এই শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকত। দেহ থেকে ছালও তুলে নেওয়া হতো ধাপে ধাপে, যেন বেদনাকে প্রসারিত করে তোলা এক অভিনব শিল্পকলা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে এক বিশাল ভীতিপ্রদ মেশিন চালু হতো, যার আওয়াজেই আত্মা কেঁপে উঠত। এই যন্ত্রের সাহায্যে গেঁথে দেওয়া হতো নখের নিচে সূক্ষ্ম লোহার কাঁটা, অথবা চোখের পাতার নিচে ফুটিয়ে দেওয়া হতো উত্তপ্ত তেল। বন্দীদের কানে ঢোকানো হতো গরম মোম, যাতে চিরতরে শ্রবণশক্তি বিলুপ্ত হয়ে যায়, কিন্তু যন্ত্রণার আর্তনাদ যেন আত্মার গভীরে গেঁথে থাকে। এই সেলে নরকক্ষের পাশেই ছিল নির্বতার কক্ষ, একটি ঘর যেখানে শব্দ প্রবেশ করে না। এই নিস্তব্ধতা ছিল এক নির্মম শাস্তি, কারণ নিজস্ব চিন্তার প্রতিধ্বনিত রূপ, অপরাধবোধ ও পাগলামির মাঝখানে বন্দীকে ফেলে দিত এক মানসিক ধ্বংসযজ্ঞে। রাত নামলেই শুরু হতো মনস্তাত্ত্বিক নির্যাতন। দেয়ালের ফাঁক দিয়ে ফিসফিস শব্দ আর আকস্মিক চিৎকার। লোকের আর্তনাদ যেন ঘুমকে নিষিদ্ধ ঘোষণা করত। আলো নিভে যাওয়ার পর বন্দীরা তাদের পাশেই অনুভব করত অদৃশ্য অস্তিত্ব, যা চোখে দেখা যায় না, কিন্তু ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলত ঠিকই। এখানে সময় ছিল নিষিদ্ধ ধারণা। ঘড়ি, দিনরাত্রির চিহ্ন, সবকিছু ছিল এক বিলাসিতা। সেই নরকে বহু বছর ধরে কাউকে রাখা হয় না, কিন্তু বিগত 1 মাস ধরে রাখা হচ্ছে অগ্নি চৌধুরীর সবচেয়ে বড় শত্রুদের। আতিক, রানবীর আর রায়হান বিগত 1 মাস ধরে মরণ যন্ত্রণা সহ্য করছে। তাদের কানে ফুটন্ত মোম গলানো হয়েছে, শরীরে অসংখ্য নরকীয় চিহ্ন। শরীর রক্তে লাল হয়ে গেলে লাল ফুটন্ত গরম পানি দিয়ে রক্ত পরিষ্কার করা হয়েছে। ঝলসে গিয়েছে পুরো শরীর, এমন পচা গন্ধে যেন সকলের নাড়ি ভুঁড়ি পচে গিয়েছে। কারোর চোখ নেই, কারোর হাত, আবার কারোর পা। বর্তমানে তারা কোনো মানুষ নয়, যেন অত্যাচারে জর্জরিত হয়ে কোনো বিকৃত মানুষে পরিণত হয়েছে। 3 জনেই বিবস্ত্র হয়ে আছে। এক বিন্দু কাপড় নেই কারোর শরীরে। হাত পা শিকল দিয়ে টান করে বেঁধে রাখা হয়েছে। আতিক হাঁপাচ্ছে, সামান্য পানির জন্য দেওয়ানা হয়ে উঠেছে। অস্ফূর্তভাবে পানি শব্দ করছে। ঠিক সে সময় চোখের সামনে পানির গ্লাস দেখে হাসি দিয়ে উঠে। অনেক দিনের তৃষ্ণার্ত কাকের মতো ঝাঁপিয়ে পড়ে গ্লাসের উপর। মুখে দিতেই চিৎকার করে উঠে। জিহ্বা বের করে অস্থির হয়ে উঠে, যেন পুরো জিহ্বা জ্বলে যাচ্ছে। ফুটন্ত গরম পানি ছিল এইটা। গম্ভীর আর শান্ত কণ্ঠস্বর শুনে আতিক রক্তাক্ত নিভু নিভু চোখে তাকায় সেদিকে। সামনে তাকাতেই আরও ভয় পেয়ে ওঠে। তাদের সামনে রায়ান, ইউভি আর অগ্নি দাঁড়িয়ে আছে। সবার মুখেই মাস্ক পরা। মাস্ক পরা 3 জনকে চিনতে রানবীরের মোটেও অসুবিধা হয়নি। আতিক কান্না করে দিয়ে বলে, প্লিজ বের করো আমাদের, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। অগ্নি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠে। ইউভি, আমার বাবা মায়ের মৃত্যুর বদলা নিয়ে নেয় আগে। রায়ান, আমার বাবার বুকে গুলি চালানোর প্রতিশোধ তো এখনও বাকি কলিজার পাখিরা। অগ্নি হাতে একটা ছুরি নেয়, এরপর ছুরিটা একটা স্টিলের উপর শব্দ করে রেখে বলে, আমার কাকিয়ার সম্ভ্রমহানি, আমার কাকার হত্যা, আমাকে পাচার করে দিনের পর পর দিন নরক যন্ত্রণা সহ্য করানোর প্রতিশোধ তো এখনও বাকি আতিক আর রানবীর।
আতিক আর রানবীর দুইজন অবাক হয়ে তাকায়। তাদের বাবা কাকাদের কবে খুন করেছে, আর অগ্নিকেই বা কবে পাচার করল তারা? ভুল হচ্ছে কোথাও। আমরা এমন কিছুই করিনি। কে তোমাদের বাবা মা? আমি কাউকে চিনি না। অগ্নির আগে চেঁচিয়ে ওঠে। হাতে থাকা ছুরিটা তাদের দিকে ফিক্কা মারে। ছুরিটা গিয়ে একদম রানবীরের হাতে লাগে। অগ্নির চোখ লাল হয়ে গিয়েছে। তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, কিছু না জেনে ছটফট কর, এইটাও তোদের জন্য একটা শাস্তি। যেদিন তোদের প্রাণে মারব সেদিন সব কিছুর ব্যাখ্যা দিব। এখন আপায়েত নিজেকে নিজে প্রশ্ন করতে থাক, কাদের কথা বলছি। রায়হান কথা বলতে পারছে না। তার জিহ্বা কেটে নেওয়া হয়েছে। কিছু বলার চেষ্টা করছে কিন্তু সে বিফল। অগ্নি সবার দিকে এক পলক তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে বেরিয়ে যায়। অগ্নির সাথে রায়ান আর ইউভিও বেরিয়ে পড়ে। আবার ও লেগে যায় ধাতব দরজাটা। অন্ধকার হয়ে পড়ে পুরো রুম। আতিক, রানবীর শুধু ভাবছে অগ্নির বলা প্রতিটা কথা। রাত প্রায় ৯টার কাছাকাছি। ইয়ানা ছেলেকে খাইয়ে দিয়ে মাত্র শুয়ে দিয়েছে। আর মেয়েকে নিয়ে এদিক সেদিক হাঁটাহাঁটা করছে। মেয়েটা প্রচুর ছটফট টাইপের। ইয়ানা হাঁটছে আর বিভিন্ন কিছু বলছে। কিন্তু মেয়ে সেই একইভাবে তাকিয়ে আছে। চোখে কোনো রকম ঘুম নেই। ইয়ানা হতাশ এই মেয়েকে নিয়ে। ইয়ানা মেয়ের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। কয়জন সন্তানের ভাগ্য হয় নিজের বাবার হাতে পৃথিবীতে আসার? কয়জন স্ত্রী ভাগ্য হয় নিজের স্বামীর হাতে সব কিছু হওয়া? নিঃসন্দেহে ইয়ানা অনেক ভাগ্যবতী। কিন্তু উনি কিভাবে করেছে? উনার তো এই নিয়ে কোনো ধারণা ছিল না। কিভাবে পারল বাচ্চা প্রসব করাতে? ইয়ানা চিন্তায় পড়ে যায়। কিন্তু সকালে অগ্নির বলা উত্তরটার কথা মনে পড়তেই মনটা আবার বিষিয়ে ওঠে। ইয়ানার ভাবনার মধ্যেই দরজা খোলার শব্দে সেদিকে তাকায়। অগ্নিকে দেখতে পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। ইয়ানার দৃষ্টি সরিয়ে নেওয়াটা অগ্নির চোখ এড়িয়ে যায় না। ইয়ানার অভিমানের কারণ বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসে। এরপর নিজেকে ভালোভাবে ফ্রেশ করে বিছানার কাছে যায়। অগ্নি মেয়েকে কোলে নিতেই ইয়ানা এক পাশে শুয়ে পড়ে। অগ্নি সামান্য কপাল কুঁচকে বলে, মেয়েকে খাইয়েছ? ইয়ানা নিশ্চুপভাবে শুধু মাথা নাড়ায়। অগ্নি আনায়াকে নিয়ে কিছুক্ষণ নড়াচড়া করতেই মেয়েটা ঘুমিয়ে যায়। অগ্নি মেয়েকে শুয়ে দিয়ে বলে, বাচ্চার মাম্মা ও কি ঘুমিয়ে গিয়েছে? ইয়ানা নিশ্চুপভাবে পড়ে আছে। এমনভাবে আছে যেন কতশো দিন ধরে সে ঘুমের রাজ্যে আছে। ইয়ানার কোনো রেসপন্স না পেয়ে অগ্নি ইয়ানাকে হেঁচকা টানে কোলে তুলে নেয়। হঠাৎ কোলে উঠাতে ইয়ানা ভড়কে যায়। ইয়ানা চেঁচিয়ে ওঠে, কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমাকে। ইয়ানাকে চেঁচাতে দেখে অগ্নি সামান্য ধমক দিয়ে বলে, স্টুপ, বাচ্চারা উঠে যাবে। ইয়ানা ছটফটিয়ে বলে, আমিও চাইছি উঠানোর জন্য। কেন এসেছেন আমার কাছে? আমার স্থান তো আপনার পৃথিবীতে নেই। তাহলে কেন কাছে টানবেন? ছাড়ুন আমাকে বলছি। অগ্নি ইয়ানাকে ডিভানে শুইয়ে দিয়ে শান্ত কণ্ঠে ইয়ানার গলায় মুখ গুজে দিয়ে বলে, একটু শান্ত হয়ে থাক যান। বেশি কিছু করব না, জাস্ট চুমু খাব। ছটফট করলে গড় প্রমিস পুরো রাতও ছাড় পাবি না। কান্না, আর্তনাদ, ছটফট যা ইচ্ছে হোক আমাকে থামাতে পারবে না। অগ্নির এমন অস্থির কণ্ঠ শুনে ইয়ানা অবাক হয়ে বলে, আপনি ঠিক আছে মি চৌধুরী? অগ্নি ইয়ানার কানের কাছে ঠোঁটের স্পর্শ করে বলে, হুম, তবে মানসিক শান্তির প্রয়োজন। অতীতের কাহিনী মনে পড়ছে খুব। অগ্নি কথাটা খুব স্লো ভয়েসে বলে। ফলে ইয়ানার কান অবধি পৌঁছায় না। অগ্নি আলতোভাবে ইয়ানার ঠোঁট নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয়। ইয়ানা কেঁপে উঠে। পিছন থেকে অগ্নির চুল খামচে ধরে। তবে আজ অগ্নির স্পর্শে কোনো অস্থিরতা বা রক্তাক্ত ছিল না। একদম নরমভাবে ধীরে ধীরে আয়তে নিচ্ছে। হঠাৎ করে কান্নার আওয়াজে ইয়ানা ছটফট করে উঠে। অগ্নির বুকে সামান্য ধাক্কা দিতেই সে মাথা তুলে তাকায় পিছনে। মেয়েকে হাত পা ছড়িয়ে কান্না করতে দেখে ইয়ানার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। ইয়ানা মুচকি হাসি দিয়ে ডিভান থেকে উঠে পড়ে। অগ্নি ডিভানে বসে মেয়ের দিকে তাকিয়ে বলে, জনগণ শত্রুতা করবে কখন? নিজের মেয়েই বাপের রোমান্সে পানি ঢেলে দিয়েছে। আর একটু কি ঘুমানো যেত না? ইয়ানা অগ্নির কথায় সামান্য হেসে বলে, এদের কারণে যদি আপনার কাছ থেকে একটু মুক্তি পায়, আপনি কাছে আসবেন আর তারা কান্না করে হটবে। উফ, মাফিয়া বসের এমন অবস্থা কি কানাডাবাসী মেনে নিবে? ইয়ানার ঠাট্টা শুনে অগ্নি ভ্রু নাচিয়ে বলে, সব স্যাক্রিফাইস করতে পারব, বাট তোমার কাছে আসা স্যাক্রিফাইস করা পসিবল নয়। প্রয়োজনে বাচ্চাদের রুই আর মীরার কাছে দিয়ে আসব। তবু রাতে আমি আমার বউ চাই। অসভ্য লোক একটু তো সভ্য হন। সেটা কোনো কালেই সম্ভব না। ইয়ানা কটমট চোখে তাকায়। অগ্নি সামান্য হেসে ল্যাপটপ নিয়ে বসে পড়ে গুরুত্বপূর্ণ কাজে।
অনুভবে তুমি সিজান 2 লেখনীতে লিজা মনি। শেষ পর্ব। প্রথম অংশ। গভীর রজনীকে বিদায় জানিয়ে ধরণীতে প্রভাতের আগমন ঘটে। সূর্যের আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। অগ্নি জগিং রুমে একের পর এক আপ ডাউন দিতে থাকে। সাথে ইয়াজও আছে। অগ্নি আপ ডাউন দিচ্ছে আর ইয়াজ গম্ভীর হয়ে পরখ করছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে পাপার পেশিভুল হাতের দিকে। মুখের গম্ভীরতা এমনভাবে টেনে রেখেছে যেন অগ্নি চৌধুরীর স্বভাব ভেসে উঠেছে। প্রায় 200 আপ ডাউন দিয়ে ছেলের দিকে তাকিয়ে বলে, ইউর কমপ্লিটলি ওর না আউট নাও। ইয়াজ বসা থেকে উঠে, নো পাপা, আইম টোটালি ওকে। অগ্নি এক পলক ইয়াজের দিকে তাকিয়ে হেসে বলে, গুড জব চ্যাম্প। চেষ্টা করতে পারো। কাম। ইয়েস পাপা। হোয়াটস দ্য হার্ম ইন ট্রাইং। অগ্নি ঠোঁট কামড়ে হাসে। এরপর আপ ডাউন শেষ করে বলে, তোমার মাম্মাম বকা দিবে। এই বয়সে এমন হার্ড জিম করলে। ইয়াজ কিছু বল না। শুধু গম্ভীর হয়ে কিছু পরখ করছে। প্রচুর মা ভক্ত সে। মাম্মাম যা বলে সেটাই রাইট আর বাকি সব ভুল। সারাক্ষণ গম্ভীরতা টেনে বসে থাকে। কথা বলে খুব কম। ইয়াজকে নিয়ে ইয়ানার দুশ্চিন্তার শেষ নেই। এইটা যে অগ্নি চৌধুরীর দ্বিতীয় ফটকপি তার কোনো সন্দেহ নেই। এখন থেকেই এমন স্বভাব আর বড় হলে কি করবে? তাই বলে একদম বাবার মতো হবে। একটু তার স্বভাবের হতে পারল না। এই হৃদয়হীন মাফিয়ার সাথে আমি বলে সংসার করতে পেরেছি। না হলে অন্য মেয়ে হলে এতদিনে কবে ডিভোর্স ঠুকে দিয়ে যেত। কিন্তু ছেলেটা এই যুগে এমন মেয়ে পাবে কোথায়? এই নিয়ে ইয়ানার দুশ্চিন্তার শেষ নেই। ইয়াজকে বসে থাকতে দেখে অগ্নি আবার ও হাসকি সুরে জিজ্ঞাসা করে, ক্লান্তি লাগছে? রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। নো আপা, আই এম অল রাইট। অগ্নি আর কিছু বলতে যাবে তার আগেই কানে ভেসে আসে মিষ্টি ডাক, পা পাপ্পা পে পা পাপ্পা। অগ্নি সহসা মাথা তুলে তাকায়। কাউচ ভেদ করে দৃষ্টি যায় 5 বছরের মেয়ের দিকে। পরনে সাদা একটা বেবি গাউন, পায়ে শুজ, হাতে একটা পুতুল নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। আজ বাহিরের তাপমাত্রা খুব প্রখ। এই সকালেই যেন তেজ আছড়ে পড়ছে পুরো এরিয়া জুড়ে। মেয়ে পাপা ডাকতে ডাকতে এক মনে দৌড়ে এগিয়ে আসছে। অগ্নির বুক ছেদ করে উঠে। এমনভাবে দৌড়াচ্ছে যেন যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মেয়েটার মুখ ও কেমন লাল হয়ে গিয়েছে রোদের কারণে। অগ্নি তাড়াহুড়া করে জিম রুম থেকে বেরিয়ে এক টানে মেয়েকে কোলে তুলে নেয়। মেয়ে অগ্নির দিকে ডেব করে তাকিয়ে দাঁত বের করে হাসি দেয়। এই হাসিটাই 1000 বার ঘায়েল করে অগ্নিকে। অগ্নি মেয়ের মাথাটা ভালোভাবে পরিপাটি করে দেয়। অগ্নির চোয়াল শক্ত হয়ে আসে। ইয়ানার উপর গিয়ে সব রাগ জমা হয়। কতটা কেয়ারলেস হলে এইভাবে মেয়েটাকে বাহিরে পাঠিয়ে দেয়, তাও আবার এই তীব্র গরমে। অগ্নি মেয়ের কপালে দুটো চুমু খেয়ে বলে, পাপা তোমার মাম্মাম কোথায়? আনায়া অগ্নির গলা জড়িয়ে ধরে। অগ্নি আনায়াকে সামান্য ছাড়িয়ে নিয়ে বলে, পাপা মাত্র জিম নিয়েছি। ঘাড়মাক্ত হয়ে আছি এখন মামুনি। কে শুনে কার কথা? এইটুকু মেয়ের এত ধারণা আছে নাকি জিম করলে কেমন হয়। সে পাপার গলা জড়িয়ে ধরে রাখে। অগ্নি আর বাধা দেয় না। তবে ইয়ানার প্রতি রাগ বাড়তে থাকে। ইয়াজ এতক্ষণ বোনও আর পাপাকে দেখছিল। গম্ভীরতা টেনে বোনের দিকে তাকিয়ে সামান্য ধমক দিয়ে বলে, না জানিয়ে কেন নিচে নেমেছ আনায়া? মাম্মাম এখন বাহিরে এসে যদি খুঁজে না পায় তখন? ইয়াজের ধমকে মেয়েটা কেঁপে উঠে। ঠোঁট উল্টে কান্না করতে যাবে এমন সময় ইয়ানার ডাকে সবাই সামনে তাকায়। ইয়ানা খুব চিন্তিত ভঙ্গিতে এই দিকে এগিয়ে আসছে। ইয়ানা এখানে আসতেই অগ্নি চোয়াল শক্ত করে ধমকে উঠে, কোথায় ছিলে তুমি? মেয়েটা বাহিরে বের হয়ে গিয়েছে অথচ তোমার খেয়াল নেই? এতটা ক্যাসলেস কি করে হলে? এই রোদের তীব্রতায় পুরো মুখ লাল হয়ে গিয়েছে। এমনভাবে দৌড়াচ্ছিল যে কোনো সময় দুর্ঘটনা ঘটিয়ে ফেলত। অগ্নির ধমকে ইয়ানা নিজেকে ধাতস্থ করে। এরপর পুনরায় অগ্নির দিকে তাকিয়ে আনায়ার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। মায়ের চোখ দেখে চুপসে যায়। আমি তোমাকে প্রশ্ন করেছি, তুমি আমার মেয়েকে চোখ রাঙাচ্ছ কেন? আমি তোমাকে কি বলেছিলাম আনায়া? বলেছিলাম তো বিছানায় চুপটি মেরে বসে থাকবে। মাত্র 1 মিনিটের জন্য ট্রায়াল রুমে গিয়েছিলাম। আর এই সুযোগে নিচে কেন নামলে বলো? এখন তোমার পাপা যে আমাকে চোখ রাঙাচ্ছে শেষবের দায় কে নিবে? ইয়ানা আনায়ার দিকে তাকিয়ে কথাগুলো বলে শক্ত চোখে অগ্নির দিকে তাকায়। অগ্নি কপাল কুঁচকে ইয়ানার দিকে তাকিয়ে আছে। এরপর ভ্রু নাচিয়ে শ্বাস টেনে বলে, এরপর থেকে রুম থেকে বের হবে না মাম্মাম। মনে থাকবে পাপার কথা। আনায়া ভদ্র মেয়ের মতো মাথা নাড়ায়। ইয়াজ এতক্ষণ বাবা, মা আর বোনের কান দেখছিল। কিন্তু তার এই সব আর ভালো না লাগাতে ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায়।
একটু পর তাকে স্কুলে যেতে হবে। একটা রাস্কেল তাকে খুব বিরক্ত করছে। আজ তার ফায়সালা করে আসবে সে। একজন মাফিয়া বসের ছেলের সাথে তামাশা করার কাহিনী আজ বুঝিয়ে দিবে। অনেক ধৈর্য ধরা হয়েছে আর নয়। ইয়াজের ভেতরে রাগ অথচ বাহিরে গম্ভীরতা টেনে ভেতরে চলে যায়। ইয়াজ চলে যেতেই অগ্নি ইয়ানার থমথমে মুখটার দিকে তাকায়। অগ্নির সামনে দাঁড়িয়ে অথচ মুখটা অন্য পাশে ফিরিয়ে রেখেছে। অগ্নি ইয়ানার অভিমানী মুখটার দিকে তাকিয়ে পাশে গার্ডদের একটা ইশারা দেয়। গার্ডরা অগ্নির ইশারা পাওয়ার সাথে সাথে সবাই মাথা নিচু করে ফেলে। অগ্নি ইয়ানার ফোলা গাল দুটির দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। ইয়ানা আগের থেকে সামান্য মোটা হয়ে গিয়েছে। অগ্নির কাছে ইয়ানাকে যেন আগের থেকে ও বেশি আবেদনময় মনে হয়। সে ধীরে ধীরে এগিয়ে যায় ইয়ানার দিকে। অগ্নির গরম নিঃশ্বাস মুখে পড়তেই ভরকে যায়। ইয়ানা চট করে তাকায় অগ্নির চোখের দিকে। চোখে মাদকতা, নিচের ঠোঁট কামড়ে হেসে তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। অগ্নির অবস্থা বেগতিক দেখে ইয়ানা মেয়েকে কোলে নিতে চায়। কিন্তু অগ্নি না দিয়ে ইয়ানার কোমর পেঁচিয়ে ধরে। সহসায় কেঁপে উঠে সে। লজ্জায় আড়ষ্ট হয়ে চারদিকে নজর বুলায়। প্রতিটি গার্ড মাথা নিচু করে রেখেছে। কারোর দৃষ্টি এখন আর উপরে নেয়। ইয়ানা আনায়ার দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলে। মেয়েটাও তার দিকে ডেব করে তাকিয়ে আছে। ইয়ানা চোখের পাতা ঝাপটে ঠোঁট ভিজিয়ে বলে, আনায়াকে দিন আমার কাছে। ওকে খাওয়াতে হবে। অগ্নি আরও ঘনিষ্ঠ হয়। ইয়ানা ভরকে গিয়ে চোখ পাকিয়ে বলে, কি অসভ্যতামি শুরু করলেন সবার সামনে। মেয়েটা তাকিয়ে আছে। ইয়াজ যে কোনো সময় চলে আসবে। অগ্নি মেয়ের দিকে তাকিয়ে বলে, মাম্মাম চোখ বন্ধ করে ফেল তো। আনায়া তাকায় পাপার দিকে। অগ্নি নিজের হাত দিয়ে আনায়ার চোখ বন্ধ করে দিয়ে বলে, চোখ খুলবে না একদম। চোখ বন্ধ করে রাখলে আজ তোমাদের নিয়ে পাপা লং ড্রাইভে যাব। মেয়েটা কি বুঝল সেটা বিষয় না। তার পাপা বলেছে চোখ বন্ধ করে রাখার কথা, তাই সাথে সাথে চোখ বন্ধ করে ফেলেছে। মেয়েরা বাবা ভক্ত। তার জলজান্ত প্রমাণ আনায়া। অগ্নি মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে ইয়ানার দিকে তাকায়। ইয়ানা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। ইয়ানার অবাকতা দেখে অগ্নি হাসকি শুরু বলে, অগ্নি চৌধুরীর ডিএনএ এতটা নরমাল নয়। তোমার অবাক হওয়ার কিছু নেই। ইয়ানা চোখ পাকিয়ে তাকায় অগ্নির দিকে। অসভ্য বিড়বিড় করে চলে যেতে চাইল। কিন্তু তার আগেই জমে যায় সে। অগ্নি হেঁচকা টানে ইয়ানাকে নিজের বুকের সাথে ল্যাপটে ধরে। এরপর কোনো সতর্ক ছাড়াই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অগ্নির চোখ বন্ধ। ইয়ানা চোখ বড় বড় করে ফেলেছে। বুকের ভেতরে চিন্তার ঘূর্ণিঝড় চলছে। এই বুঝি কোনো গার্ড তাকিয়ে গেল। এখনই ইয়াজ স্কুলের যাওয়ার জন্য পার্কিং এরিয়ায় এসে দাঁড়াল। হাজারো চিন্তা নিয়ে ইয়ানা অগ্নিকে ধাক্কা দিতে যায়। ইয়ানা ধাক্কা দেওয়াতে অগ্নি ইয়ানার ঠোঁটে সজোরে কামড় বসিয়ে দেয়। ইয়ানা কামড়ের ব্যথা সহ্য করতে না পেরে মৃদু আর্তনাদ করে উঠে। আনায়া মায়ের আর্তনাদ শুনে ভুলে যায় পাপার কথা। সাথে সাথে চোখ মেলে তাকায় অগ্নি আর ইয়ানার দিকে। অগ্নি এখনও ইয়ানার ঠোঁটে চুমু খেয়ে যাচ্ছে। মেয়েটা বোকার মতো তাকিয়ে আছে বাবা মায়ের দিকে। হুট করে ইয়ানার চোখ যায় আনায়ার দিকে। মেয়েকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে চোখ বড় বড় করে ফেলে। ছটফট শুরু করে দেয় ছুটার জন্য। অগ্নি বিরক্তি নিয়ে একসময় ছেড়ে দেয় ইয়ানাকে। রাগ দেখিয়ে ইয়ানার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, সমস্যা কি তোমার? এত ছটফট কেন করছিল? প্রথমবার চুমু খাচ্ছি আমি তোমাকে। এখনও বোয়াল মাছের মতো লাফি শুরু করে দাও। এরপরের বার থেকে জিপ তাই লাগিয়ে রাখব ইডিয়েট। অগ্নির ধমকের মধ্যেই শুনতে পেল আনায়ার গলার আওয়াজ, পাপা তুমি মাম্মামুক চুমু কেন দিচ্ছিলে? চুমু তো বাচ্চাদের খায়। ইয়ানা চমকে উঠে মেয়ের কথায়। চোখ পাকিয়ে তাকায় অগ্নির দিকে। অগ্নি মেয়ের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, তুমি দেখছিলে? আনায়া মাথা নাড়ে। মাম্মাম কান্না করছিল। ব্যথা পাচ্ছিল খুব। তাই আনায়া চোখ খুলে ফেলেছে। অগ্নি মেয়ের গালে কয়েকটা চুমু খেয়ে বলে, চুমু খেয়েছি বলেই তুমি পৃথিবীতে এসেছ। মাম্মাম পাপার উপর রাগ করে মুখ ঘুরিয়ে রেখেছিল, তাই এই অন্যায়ের পানিশমেন্ট দিয়েছি। যারা অন্যায় করে তাদের পানিশমেন্ট দিতে হয়। অ্যান্ড ইউ অলরেডি নো দ্যাট, মাই প্রিন্সেস। ইয়ানা মুখ হা করে তাকিয়ে আছে অগ্নির দিকে। এইটুকু মেয়ের মাথায় এইসব কি দিচ্ছে? আনায়া কি বুঝল বুঝা গেল না। শুধু অগ্নির কথায় হেসে পুতুল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ইয়ানা এখানে আর দাঁড়ায় না। দাঁত কিরমিরিয়ে চলে যায় ভিতরে। করিডোর পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখে ইয়াজ রেডি হয়ে নিচে নামছে। ইয়াজকে দেখে ইয়ানা নিজের দুই হাতে আগলে নেয়। কপালে চুমু খেয়ে বলে, তুমি গাড়িতে গিয়ে বসো। পাপা এখনই রেডি হয়ে নিচে নামছে।
ইয়াজ মাথা নাড়িয়ে দরজার সামনে দাঁড়ায়। এরপর চোখ তুলে আনায়ার দিকে তাকায়। আনায়া ভাইয়ের দিক থেকে চোখ সরিয়ে নেয়। তখন ধমক দেওয়ার কারণে তীব্র অভিমান জমেছে ছোট মনে। ইয়াজ কখনো আনায়াকে ধমক দেয় না, কিন্তু আজ তার মাম্মামের ব্যাপার ছিল তাই সামান্য ধমক দিয়েছে। অগ্নি ছেলে মেয়ের অভিমান দেখে মুচকি হাসে, তবে কিছু বলে না। গাড়িতে গিয়ে বসো, আমি এখনই আসছি। ওকে পাপা। ইয়াজ চলে যায় গাড়ির কাছে। অগ্নি সিঁড়ি পেরিয়ে নিজের রুমে প্রবেশ করে। ইয়ানাকে কাবার থেকে জামা বাহির করতে দেখে আনায়াকে বিছানায় বসিয়ে দিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। ইয়ানা আনায়ার কাছে গিয়ে স্ট্রবেরি মিল্কের পাত্রটা সামনে ধরে। খাবার দেখেই আনায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। ইয়ানা জোর করে মেয়েকে নিজের বাহুতে আবদ্ধ করে নেয় খাওয়ানোর জন্য। আনায়া প্রাণ চেষ্টা করছে ছুটার জন্য, আর একটু পর পর আওয়াজ তুলছে, পা পাপ্পা পাপ্পা। ইয়ানা চোখ রাঙিয়ে তাকায় মেয়ের দিকে। ইয়ানাকে চোখ রাঙাতে দেখে মেয়েটা আর ও জুরাজুরি শুরু করে দেয়। ঠোঁট উল্টে বারবার ওয়াশরুমের দরজার দিকে তাকাচ্ছে। তার পাপা তার শেষ ভরসা আর শক্তি। আনায়াকে খাওয়াতে না পেরে ইয়ানা সামান্য মৃদু ধমক দিয়ে ওঠে। খাবার নিয়ে এত সমস্যা কেন তোমার? সকাল থেকে কিছু খাওনি, আর এখন এইভাবে যুদ্ধ করছো আমার সাথে? আর ওই দরজার দিকে কি তাকাচ্ছ বারবার? আমি তোমার পাপাকে ভয় পাই। ইয়ানার রাগান্বিত চোখ আর ধমক শুনে মেয়েটা এইবার উচ্চস্বরে কেঁদে ওঠে। ইয়ানা হা করে তাকিয়ে আছে মেয়ের দিকে। বলেছেটা কি? এইভাবে কান্না করার কোনো মানে হয়? ধান্দাবাজ বাবার ধান্দাবাজ মেয়ে। ইয়ানা মেয়েকে বুকে টেনে নিয়ে বলে, সরি মাম্মাম, ধমক দিব না। ফিনিশ ইউর ফুড। ইয়ানা চামচটা আনায়ার মুখে দিব এমন সময় অগ্নি শাওয়ার শেষ করে বের হয়ে আসে। মেয়েকে কান্না করতে দেখে কপাল কুঁচকে যায়। ইয়ানার দিকে এক পলক তাকিয়ে হন্তদন্ত হয়ে মেয়েকে নিজের কোলে তুলে নেয়। ইয়ানা বুঝে উঠার আগেই মেয়ে বাবার কোলে গিয়ে আরও জোরে কান্না করে। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে বলে, কি করেছ? কি করেছি আমি? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন করেছি। কি করেছ আমার মেয়ের সাথে? কি করব? তাহলে এইভাবে কান্না কেন করছে? তার উপর ফুপিয়ে উঠছে। খাবার খাওয়াতে নিয়েছিলাম তাই এমন করছে। বিশ্বাস করুন, কান্নার পরিমাণ কম ছিল। আপনাকে দেখে আরও বেড়ে গিয়েছে। অগ্নি ইয়ানার থেকে চোখ সরিয়ে স্ট্রবেরি মিল্কের দিকে এক পলক তাকায়। এরপর মেয়ের দিকে তাকিয়ে চোখের পানি মুছে দিয়ে ফোলা গাল দুটিতে চুমু খায়। চুলগুলো সরিয়ে দিয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড মাই প্রিন্সেস? হোয়াই আর ইউ ক্রাইং? আনায়া ভেজা চোখে অগ্নির দিকে তাকায়। এরপর গলা জড়িয়ে ধরে বলে, মাম্মাম স্কোল্ড মি পাপ্পা। অ্যানায়া গট স্কেয়ার্ড সিইং মমস আইজ। অগ্নি ইয়ানার দিকে কপাল কুঁচকে বলে, তুমি ওকে চোখ রাঙিয়েছিলে। খাওয়ার সময় যুদ্ধ করলে কি করব? সামান্য চোখ রাঙিয়েছি বলে বাপ বেটি মিলে এইভাবে উকালতি কেন করছেন? অগ্নি ইয়ানার দিকে কিছুক্ষণ ঠোঁট চেপে তাকিয়ে থাকে। এরপর গলা কেশে হাসকি সুরে বলে, যখন আমি আমার জিনিস খেতে চাই তখন তো তুমিও যুদ্ধ শুরু করে দাও। চোখ রাঙ্গায় আমি তোমাকে? অগ্নির কণ্ঠ থেকে নিশ্চিত বাক্যটা বুঝতে ইয়ানার কিছুক্ষণ সময় লাগল। যখন বুঝতে পেরেছে তখন অবাক হয়ে তাকায় সামনের দিকে। সামনে তাকিয়ে দেখে অগ্নি নেই। সে বর্তমানে ব্লেজার গায়ে জড়াচ্ছিল, আর পাশে আনায়া স্ট্রবেরি মিল্ক খাচ্ছে। আনায়াকে খেতে দেখে ইয়ানার কিছুটা কষ্ট পায়। এতক্ষণ সে যুদ্ধ করল খেলো না, অথচ পাপার কথাই খেয়ে নিচ্ছে। কিন্তু অগ্নির কথাটা মস্তিষ্কে আবার ঘুরপাক খাওয়া শুরু করে। কি অসভ্য আর অভদ্র এই লোক! উনি চোখ না রাঙ্গালে আমাকে এত ধমক কে দেয় তাহলে? ইয়ানা কিছুটা ধাতস্থ হয়ে বলে, চোখ রাঙ্গান না, হাতে জাস্ট হ্যান্ডকাফ বা জিপ টাই লাগিয়ে ফেলেন। ইয়ানা কথাটা বলে আর দাঁড়ায় না। দাঁড়াবে কিভাবে? লজ্জার তো একটা ব্যাপার আছে। এখন তার উত্তরের প্রেক্ষাপটে নিশ্চয় আরেকটা অসভ্য মার্কা কথা শুনতে হবে। ইয়ানা সোজা বেলকনিতে চলে যায়। মেয়েকে নিয়ে যায়নি সাথে, কারণ পাপা তার মেয়েকে আদর করে এরপর বিদায় জানিয়ে বের হবে। অগ্নি ইয়ানার কথায় কোনো রিয়াকশন দেয় না, শুধু আয়নার সামনে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। এরপর মেয়ের কাছে আসে, গালে চুমু খেয়ে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। অগ্নি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে গাড়ির কাছে চলে যায়। ডোর খোলে, ড্রাইভিং সিটে বসে ইয়াজের উদ্দেশ্যে বলে, আই এম রিয়েলি লেট। নো প্রবলেম পাপা, দ্য টাইমিং ইজ জাস্ট রাইট। অগ্নি ইয়াজের কাঁধ থেকে ব্যাগটা নিয়ে ব্যাক সিটে রাখে। এরপর গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গম্ভীরতা নিয়ে জিজ্ঞাসা করে, প্রফেসরের ছেলের ঝামেলা মিটমাট হয়েছে? ইয়াজ অগ্নির প্রশ্নে কিছুটা রাগ মিশিয়ে চিবিয়ে বলে, দ্যাট বয় ইজ টু অফুল পাপা। যেদিন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সেদিন কেউ আটকে পারবে না, ইভেন তুমিও না।
আইল শো দেম দ্য পাওয়ার অফ আ মাফিয়া বসসান। ইয়াজের কথায় অগ্নি গম্ভীর হয়ে বসে কপালের ভ্রু জোড়া ভাঁজ করে কিছুক্ষণ চুপচাপ থেকে ইয়াজের গম্ভীর মুখটার দিকে তাকায়। হালকার উপর ঝাপসা তার অস্তিত্ব, ব্যবহার অনুমান করতে পারছে। এইটা যে অগ্নি চৌধুরীর ডিএনএ তার কোনো সন্দেহ নেই। অগ্নিতপ্ত শ্বাস ছেড়ে গাড়ি চালাতে মনোযোগ দেয়। অগ্নি চলে যেতেই ইয়ানা রুমে প্রবেশ করে। বিছানার উপর একটা বক্স দেখে কপাল কুঁচকে ফেলে। বক্সের উপর একটা সাদা পাতায় লেখা, শাড়িটা পরে রাতে রেডি হয়ে থাকবে। ইয়ানা চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানে। এরপর আনায়াকে নিয়ে নিচে নামে। ঠিক তখন ওই করিডোর পেরিয়ে পার করে সুমু আর ছোট রাহার আগমন ঘটে। রাহা আনায়াকে দেখেই সুমুর হাত ছেড়ে দিয়ে দৌড়। রাহার দৌড় দেখে সুমু আর ইয়ানা হতভম্ব হয়ে ভয় পেয়ে যায়। কিন্তু তাদের ভয়কে তোয়াক্কা করে দুই মেয়ে হাঁক করে নেয়। সুমু আর ইয়ানা তাদের দিকে তাকিয়ে মুচকি হাসে। সুমু ইয়ানার কাছে এগিয়ে এসে বলে, মীরা কোথায়? দেখতে পাচ্ছি না যে। 7 মাসের প্রেগন্যান্সির জন্য ভাইয়া চেক আপ করাতে নিয়ে গেছে। সকালেই বের হয়ে গিয়েছিল। চলে আসবে এখনই। আমরা চলেও এসেছি। মীরার আওয়াজ পেয়ে সুমু আর ইয়ানা দরজার দিকে তাকায়। মীরা অরিদের দিকে ভেঙচি কেটে ডিভানে এসে বসে পড়ে। অরিদের হাতে ফাইল। মীরার ভেঙচি দেখে চোখ পাকিয়ে তাকায়। মীরা থমথমে মুডে ডিভানে বসতেই সুমু প্রশ্ন করে, রাস্তায় আবার কি মারামারি করেছিস? এইভাবে মুখ করে আছিস কেন দুইটা? মীরা নাকের বাঁশি ফুলিয়ে বলে, ওই লোক পুরো রাস্তায় আমাকে ধমকে এনেছে। যাব না কোথাও উনার সাথে আমি। যদি যায় তাহলে আমিও মীরা নয়। মীরা না হো মিসেস অরিদ চৌধুরী হলেই চলবে। মীরা কটমট চোখে তাকায় অরিদের দিকে। অরিদ ফাইল সহ ডিভানে বসে পড়ে। ইয়ানা, ঝগড়া করেছিস কি নিয়ে? ধমক দিয়েছে কেন? অরিদ কিছুটা রাগ মিশিয়ে বলে, বুমনি ওর পায়ের গোড়ালিটা দেখো। কে বলেছিল পাকনামি করে হিল পরার জন্য? আমি হিল পরিনি। সামান্য উঁচু ছিল। নতুন জুতা তাই এমন লাল হয়ে গিয়েছে। খাবারের কাহিনী? ডাক্তার বলে দিয়েছে রক্ত কম শরীরের। ঠিকভাবে খাওয়া দাওয়া করে না। রক্ত থাকবে কিভাবে? এখন যদি আমার দেওয়া মেনু অনুযায়ী চলাচল না করে ট্রাস্ট মি সিলিং এ উল্টো ঝুলিয়ে রাখব। মীরা কেঁদে দিবে ভাব। অরিদ সেদিকে না তাকিয়ে রাহা আর আনায়ার গালে দুটি চুমু খেয়ে বলে, পরে কথা হচ্ছে মামুনিরা। চাচ্চু প্রচুর টায়ার্ড। বাদর মানুষ করে আসি, এরপর খেলা হবে। গো প্লে নাও। এরপর মীরার দিকে তাকিয়ে বলে, রুমে চলো। যাব না আমি। যাবে না? না। খবরদার কোলে তুলবেন না। মেরে ফেলব আপনাকে আমি। কে শুনে কার কথা? অরিদ মীরাকে পাজা কোলে তোলে রুমের দিকে অগ্রসর হয়। মীরা হাত পা ছুটাছুটি করছে। তার জন্য অরিদের হাতে কয়েকবার ধমক ও খেয়েছে। এমনি ছেলেটা প্রেগন্যান্সি নিয়ে চিন্তায় অস্থির। মীরা না জানিয়ে বাচ্চা কনসিভ করে ফেলেছিল। একসময় অরিদকে জানালে সেও বাধ্য হয়ে কনসিভ করাটা মেনে নিয়েছে। কিন্তু মীরার প্রেগন্যান্সিতে অনেক সমস্যা। তার থেকেও বড় সমস্যা রক্ত কম। অরিদ মীরাকে নিয়ে চলে যেতেই সুমু উচ্চস্বরে হেসে উঠে। এদের ঝগড়া কবে থামবে? কয়েকদিন পর বাচ্চা মাঝখানে রেখেও চুলাচুলি করবে। রায়ান ভাইয়া আসেনি? না, উনি আমাদেরকে নামিয়ে দিয়ে অফিসে চলে গিয়েছে। কাল তো আবার দেশে যাচ্ছি। অনেক বছর পর নিজ দেশে ফিরছি। আলাদা একটা শান্তি যেন এখন ওই অনুভব করছি। কতদিন ধরে আব্বু আম্মুর কবরটা দেখি না। হুট করে ইয়ানার মন বিষণ্ণ হয়ে ওঠে। চোখের কোণে পানি জমে ওঠে। ইয়ানাকে কান্না করতে দেখে সুমু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ইয়ানাকে আগলে নেয়। ইয়ানা সুমুর বুকে মাথা রেখে ফুপিয়ে ওঠে। ওই দিন কি কেউ পারত না আমার আব্বু আম্মুকে বাঁচাতে? আল্লাহ কেন পাঠালো না কাউকে? নাকি কেউ ইচ্ছে করেই বাঁচায়নি? হায়াত আল্লাহ দান করেন। যখন যার সময় ফুরিয়ে যায় তখন তাকে মরণ কবুল করতেই হবে। নিজেকে স্ট্রং রাখ, নাহকে রুই ভেঙে পড়বে। ইয়ানা মাথা নাড়ায়। সুমু আর ইয়ানা অন্য গল্পে চলে যায়। রাহা আনায়ার দিকে তাকিয়ে হেসে বলে, পিয়াজ ভাইয়া কোথায়? আনায়া ডেব ডেব করে তাকিয়ে আছে তার থেকে ছোট রাহার দিকে। মূলত সে পেঁয়াজ মানেটা বুঝতে পারছে না। পেঁয়াজ কি? রাহা ও আর প্রশ্ন করেনি। খেলায় মনযোগী হয়ে পড়ে দুইজন। ইউভি আর রুয়ানা তাদের এক সংসার সাজিয়েছে নিজের আলিশান বাড়িতে। ইউভি আজ অফিসে যাবে 11টার দিকে। তাই প্রায় 9টার দিকে ঘুম থেকে উঠেছে। রুয়ানা নিচ থেকে অনেক সময় ধরে হাঁটাহাঁটি করে রুমে এসে দেখে ইউভি মাত্র ঘুম থেকে উঠে শাওয়ার নিতে গিয়েছে। রুয়ানা এই ফাঁকে বিছানা গুছিয়ে হাতে মোবাইল নিয়ে বসে। মূলত সে আজ অগ্নির বাসভবনে যাওয়ার কথা ছিল।
কিন্তু ইউভি রাতে প্রচুর ক্লান্ত ছিল, সকালে আবার এত সময় ধরে ঘুমিয়েছে। ইউভি সচরাচর খুব সকালে ঘুম থেকে উঠে পড়ে। শরীর খারাপ ভেবে রুয়ানা আর যাওয়ার কথা বলেনি। কাল তো তারা বাংলাদেশ যাচ্ছেই। রুয়ানা ইয়ানার নাম্বারে ফোন দেয় কিন্তু কেউ ধরেনি। 2 বার দেওয়ার পরও কেউ রিসিভ করেনি। রুয়ানা ফুস করে শ্বাস নিয়ে বলে, এই কারণেই তোমাকে ভাইয়া এত রাগ দেখায়। কখনো ফোন রিসিভ হয় না। এই ফোন রিসিভ না করাতে ঠিক কতটা মোবাইল হারিয়েছ আল্লাহ মালুম জানে। রুয়ানা বিড়বিড় করার মধ্যেই ইউভি ওয়াশরুম থেকে বের হয়। একদম ট্রায়াল রুম প্যান্ট শার্ট পরে আসে। বাট শার্টের বোতাম খুলে রাখে রুয়ানা লাগিয়ে দিবে সেই আশায়। ইউভি বের হয়ে কপাল কুঁচকে তাকায় রুয়ানার দিকে। রুয়ানা ও বিনা বাক্য ব্যয় না করে ইউভির শার্টের বোতাম লাগাতে শুরু করে। তাকে বলে দেওয়া হয়েছে এই কাজের কথা। রুয়ানা বোতাম লাগাতে ব্যস্ত। ইউভি রুয়ানার ফোলা গালে কামড় বসিয়ে দেয়। রুয়ানা সামান্য শব্দ করে উঠে বলে, কামড় কেন দিচ্ছেন? এইভাবে গাল ফুলিয়ে রাখলে তো খেয়ে ফেলতে ইচ্ছে করে। রুয়ানা লজ্জায় মাথা নত করে ফেলে। এইসব কথা ডাইরেক্ট কেউ বলে? তার লজ্জা লাগে না বুঝি? গাল রক্তিম হয়ে উঠে লজ্জায়। ইউভি রুয়ানার রক্তিম মুখটাকে চিবুক ধরে তার মুখের সম্মুখে আনে। রুয়ানা লজ্জায় চোখ খুলতে পারছে না। ইউভি রুয়ানার পুরো মুখে নজর দিয়ে হাসকি সুরে বলে, কিস অন দ্য লিপস কুইকলি ফর 1 মিনিট। রুয়ানা চট করে চোখ খুলে ফেলে। হুট করে ইউভির বাহুতে আবদ্ধ থাকা অবস্থায় ছিটকে দূরে সরে যায়। ইউভির দিকে তাকিয়ে বলে, একদম না। অতীত কিছুই ভুলে যায়নি। চুমু খাব না আমি। আপনি আমাকে আগে ধমক দিতেন শুধু। তাই আমিও আর দিব না। আগে বুঝতে না বাট এখন তো বুঝে গিয়েছ। আপনি বুঝাননি, নিজ থেকে বুঝেছি সবটা। প্রশ্ন করতাম তবু উত্তর দিতেন না হৃদয়নের মত। তোমার ওইগুলো প্রশ্ন ছিল? অবশ্যই। কি প্রশ্ন যে আমাকে একটা মেডিসিন এনে দিবেন? আমিও প্রেগনেন্ট হব। রুয়ানা লজ্জায় হাঁসফাঁস করে উঠে। সে কি জানত না এত কিছু? তাই তো বোলদের মতো প্রশ্ন করেছিল। আমি কি জানতাম নাকি? তাই তো মেডিসিন নিয়ে আসার কথা বলেছিলাম। ভাবতাম মেডিসিন খেলেই বাচ্চা হয়। এত কিছু জানলে নিশ্চয়ই এইসব বলতাম না। একটু বুঝিয়ে বললেই হত। কিন্তু আমাকে আপনি পর পর ধমকে চুপ করে দিয়েছেন। তোমাকে আমি ওই সময় এইসব বুঝাতাম ইডিয়েট। অল্প বয়সে পাকা ঠিক না। তখন তোমার পর্যাপ্ত সময় ছিল না এইসব নিয়ে জ্ঞান অর্জন করা। এখন তো জানো। এখন তো বুঝ তাহলে। রুয়ানা লজ্জায় আর টিকতে পারেনি। দ্রুত মুখ লুকিয়ে চলে যেতে চায় এখান থেকে। দরজার কাছে আসতেই হাতে টান অনুভব করে। কিছু বুঝে উঠার আগেই কারোর বুকে গিয়ে ধাক্কা লাগে। থরথর কেঁপে উঠে মেয়েটা। অস্ফুট আওয়াজে বলে, কে? কি করছেন? ইউভি রুয়ানার কোমরে হাত পেঁচিয়ে সামান্য উঁচু করে নেয়। ইউভির ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠে মেয়েটা। ইউভি নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায় গ্রীবাদেশে। ওই সময় তোমাকে যদি এত কিছু বুঝাতাম তখন আমাকে সামলাতে পারতে? তখন আমাকে সামলাতে? বয়স কত ছিল তোমার? সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে লিটল গার্ল। রুয়ানা ইউভির শার্ট খামছে ধরে। চোখ মুখ খিচে ফেলে লজ্জায়। ইউভি সামান্য চুমু খেয়ে ছেড়ে দেয়। রুয়ানা মাথা নিচু করে রাখে। এখন ও তো সামলাতে পারি না। পারতে হবে এখন। না চাইলে ও পারতে হবে। সর্বোচ্চটা দিয়ে হলেও এখন সামলাতে হবে। ইউভি কপালে চুমু খেয়ে বেরিয়ে যায় রুম থেকে। রুয়ানা লজ্জায় মুখে হাত দিয়ে বরফের ন্যায় দাঁড়িয়ে থাকে। রাতের নিস্তব্ধ প্রহরে যখন আকাশে তারাগুলোর অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয় মেঘের ঘন সমাবেশে, তখন হিমেল হাওয়ার অদৃশ্য আচরে হৃদয়ের অন্তস্থ অনুভূতিগুলো জেগে ওঠে এক অপরিচিত সুরে। বাতাসে ভেসে বেড়ায় অচেনা শীতলতা, যার প্রতিটি ঝাপটা যেন মঞ্জগতের গভীরতম স্তরে অনুরণন তোলে। চারিদিকে এক রহস্যময় বিষণ্ণতা। রাতের এই ম্লান আলোয় সময় যেন থমকে থাকে। প্রতিটি মুহূর্ত একটি দীর্ঘশ্বাস হয়ে বুকের গহীনে জমা হতে থাকে। আবহাওয়ার এই প্রতিকূলতা শুধু দেহে নয়, অনুভবে, কল্পনায়, এমনকি স্মৃতির অন্ধকার অলিন্দেও ঠান্ডার মতো জেকে বসে। এমন রাতে নিঃশব্দতা হয়ে ওঠে ভাষার চেয়েও প্রবল, আর অনুভব হয়ে ওঠে এমন এক অদৃশ্য আর্তনাদ, যা প্রকাশের চেয়েও বেশি নীরবতায় বেঁচে থাকে। রাতটা মানেই কি লজ্জাকর পরিস্থিতির সম্মুখীন। এই যে ইয়ানা লজ্জায় মরে যাচ্ছে। এই মুহূর্তে ইয়ানা লজ্জায় রাঙ্গা হয়ে আছে। সামনে অগ্নি দাঁড়িয়ে আছে নিচের ঠোঁট কামড়ে। ইয়ানার সবচেয়ে দামি ব্রেন লাক্সারির একটা শাড়ি পরিহিতা। ইয়ানার শরীরে সেই শাড়িটি যেন স্বপ্ন আর নির্ব অভিজাতের এক অপার্থিব অভিব্যক্তি মুখর অথচ নিঃশব্দ। মরচে রঙা সিল্ক ও প্যাশমিনার সংমিশ্রণে তৈরি শরীরটি জ্যোৎস্নার মতো কোমল অথচ সূর্যের মতো দীপ্ত।
শাড়ির পাড় জুড়ে সূক্ষ্মভাবে হাতের কাজ করা 2-4 ক্যারেট গোল্ড ফিলিগ্রির নকশা, যার প্রতিটি রেখা ফরাসি রেনেসাঁ যুগের স্থাপত্যের কথা মনে করিয়ে দেয়। শাড়ির আঁচলে বসানো হয়েছে হাতের কাঁথার স্টাইলে বোনা চাঁদতারার আলপনা। এইটা বেনারসের ঐতিহ্য ও প্যারিসের মিনিমালিজমকে একসাথে বয়ে আনে। আঁচলের মাঝখানে স্থাপিত একটি অরিজিনাল কালচার পার্ল বাটন, যেটি শাড়িটিকে শুধু পোশাক নয় বরং এক সংগ্রহযোগ্য শিল্পকর্মে পরিণত করেছে। অগ্নি ঠোঁট কামড়ে এক পা করে ইয়ানার দিকে এগিয়ে যেতে থাকে। অগ্নির এমন নির্বু এগিয়ে আসা ইয়ানার ভয়কে আরও বাড়িয়ে দেয়। সামান্য ধোঁক গিকে অগ্নির দিকে তাকায়। অগ্নির সেই নেশালো দৃষ্টি দেখে ইয়ানা আরও ভরকে যায়। অগ্নি একদম ইয়ানার কাছে এসে দাঁড়ায়। এরপর আচমকা ইয়ানার উন্মুক্ত কোমর পেঁচিয়ে ধরে নিজের ঘনিষ্ঠ করে তুলে। ইয়ানা কেঁপে উঠে অনুভূতির সাথে। অগ্নি ইয়ানার কাপা ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে স্লাইড করে স্লো ভয়েসে বলে, সামলানো কঠিন হয়ে পড়ছে। ইউ আর লুকিং স্টানিং মাই এমপ্রেস। ইয়ানা কিছু বলে না। লজ্জায় শুধু মাথা নিচু করে রাখে। অগ্নি আচমকা ইয়ানার ঠোঁট নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে আসে। তবে আলতোভাবে সামান্য চুমু খায়। নিজেকে সামলে নেয় বাধ্য হয়ে। ইয়ানার গালে হাত দিয়ে বলে, চলো। কোথায়? গেলেই দেখতে পারবে। ইয়াজ এখনও সজাগ হয়ে আছে। ছেলেটা এখনও ঘুমায়নি। কোথায় সাব আমি? অগ্নি ইয়ানার কথা পাত্তা না দিয়ে কোলে তোলে নেয় আচমকা। ইয়ানা ভরকে গিয়ে গলা জড়িয়ে ধরে। অগ্নি ইয়ানাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। ঠিক তখন পিছন থেকে ভেসে আসে, অল দ্য বেস্ট পাপা। গিভ মাম্মাম দ্য বেস্ট গিফট শো দ্যাট শি বিকামস হ্যাপি। ইয়ানা চোখ বড় বড় করে তাকায় নিজের ছেলের দিকে, যে সিঁড়ির সামনে হেসে দাঁড়িয়ে আছে। অগ্নি ইয়াজের দিকে তাকিয়ে স্বভাবসুলভ ঠোঁট কামড়ে হেসে বলে, ইয়েস ব্যাডি, বেস্ট গিফটটাই দিব তোমার মাম্মামকে। অগ্নি ইয়ানাকে সিটে বসিয়ে দেয়। ইয়ানা হতভাগ, আহাম্মকের মতো স্তব্ধ হয়ে আছে। নিজের হুঁশে আসতেই অগ্নির দিকে রাগী চোখে তাকিয়ে বলে, কি বলেছেন আপনি ইয়াজকে? কি বলেছি? প্রশ্নটা আমি করেছি। কিছুই বলিনি। শুধু বলেছি তোমার মাম্মামকে নিয়ে পাপা একটু লং ড্রাইভে যাব। এতে তোমার মাম্মাম অনেক খুশি হবে। ইয়ানা শ্বাস ছেড়ে বলে, থ্যাঙ্ক গড তাবল কিছু বলেননি। অসভ্যের মতো যা খুশি বলে দিন। মুখে আটকায় নাকি কিছু? অগ্নি আচকা ইয়ানার মাথার পিছন অংশ চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে আসে। এই আল্লাহর বান্দি অসভ্য না হলে 2টা প্রোডাক্ট পেতি কোথায় হুম? আমি ছেলে মেয়েদের সামনে সবচেয়ে বেস্ট হলেও তোর কাছে সেই অসভ্য জানোয়ার অগ্নি চৌধুরী ওই থাকতে চায়। আর সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত। অগ্নি ইয়ানাকে ছেড়ে দিয়ে আবার ও ড্রাইভে মনোযোগী হয়। কিন্তু আদৌ কি সেখানে মনোযোগ আছে? সব মনোযোগ তো পাশে বসা বিয়াতটা ছিনিয়ে নিয়েছে। অনেকক্ষণ গাড়ি চলতে থাকে। এরপর হঠাৎ এক খোলা আকাশের সামনে গাড়িটা থেমে যায়। গাড়ি থেমে যাওয়াতে ইয়ানার হুঁশ আসে। প্রায় ঘুমিয়ে যাচ্ছিল সে। আনায়ার কথা মনে হতেই অগ্নির উদ্দেশ্যে বলে, বাড়িতে জিজ্ঞাসা করে দেখুন তো আনায়া উঠে পড়েছে কিনা। ঘুম থেকে উঠে সাথে সাথে কাউকে না পেলে ভয় পেয়ে যাবে। অগ্নি গাড়ির দরজা খুলে ইয়ানাকে নামার ইশারা দিয়ে বলেন, সন্তানের প্রোটেক্ট নিয়েই তোমাকে নিয়ে বাহিরে বের হয়েছি। টেনশন করো না, মীরা আছে। সাথে 2জন মেইডকে ও বলে এসেছি। ইয়ানা চিন্তামুক্ত হয়। মীরা থাকলে আর কোনো চিন্তা নেই। মীরা থাকলে আনায়ার কাছে, ইয়ানা না থাকলেও চলবে। ইয়ানা গাড়ি থেকে নেমে অবাক হয়ে যায়। সমুদ্রের পাশে একটা বিশাল তাঁবু। এর পাশে অনেক সুন্দর লাইটিং করা। নদীর ঢেউয়ের সাথে সৌন্দর্য যেন উপচে পড়ছিল। ইয়ানা অজান্তেই বলে, মাস আল্লাহ, কি অদ্ভুত সুন্দর চারপাশ। পছন্দ হয়েছে? প্রচুর, যা আপনাকে বলে বুঝাতে পারব না। অগ্নি হেসে ইয়ানাকে নিয়ে সেই স্থানে প্রবেশ করে। বালির উপর সাদা চাদর, তার উপর লাল গোলাপের পাপড়ি দিয়ে রাঙানো, আর ও বিভিন্ন কাঁচা ফুলের ডেকোরেশন। লাইটিং এ চোখ ধাঁধিয়ে যাচ্ছে ইয়ানার। কিন্তু এই দিকে অগ্নির নাজেহাল অবস্থা। ইয়ানার এই রূপ তাকে ক্ষণে ক্ষণে ঘায়েল করছে। ইয়ানাকে ভিতরে পা রাখতেই চোখের সামনে গোলাকৃতি একটা টেবিল দেখতে পায়। টেবিলের উপর বিভিন্ন লাইটিং, পানীয় আর অনেক বড় কেক। কেকের উপরে দেওয়া Infinity Love at Beautiful Years. ইয়ানা অবাক হয়ে তাকায় অগ্নির দিকে। আজ তাদের 8ম বিবাহ বার্ষিকী ছিল। অথচ সে এই দিনটা ভুলে বসেছে। ইয়ানা আবেগপ্লুত হয়ে আচমকা অগ্নির গলা জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ সো মাচ। আমার সকল ভালোবাসা আপনার জন্য। আই এম ফিলিং সো হ্যাপি টুডে, অগ্নি চৌধুরী। ইয়ানা অগ্নির গালে টুপ করে চুমু খেয়ে সরে আসে। অগ্নি বরফের ন্যায় স্তব্ধ হয়ে আছে। বিড়বিড় করে আওড়াও।
আমাকে নাজেহাল করে ছাড়ছে। আর মাত্র কয়েক মিনিট। ইয়ানা ডেকোরেশন দেখাতে ব্যস্ত। ঠিক তখন ওই কোমরে অনুভব করে কোনো কিছুর ছোঁয়া। ইয়ানা কেঁপে উঠে। অগ্নি ঘনিষ্ঠ হয়ে ইয়ানার হাত ধরে কেকটার উপর ছুরি বসায়। আর মিহি নেশালো আওয়াজে বলে, আই লাভ ইউ অনুভবের শেহজাদি। 8 বছরের ভালোবাসা আজ তোমার সামনে প্রকাশিত করলাম। যে ভালোবাসি শব্দ শোনার জন্য তুমি চাতক পাখির ন্যায় ছটফট করেছিল, আজ বলছি, ভালোবাসি আমি তোমাকে। ভালোবাসি আমার সন্তানের মাকে। ভালোবাসি আমি আমার রাজ্যের রানী আর সম্রাজ্ঞীকে। ইয়ানা থমকে যায় অগ্নির মুখে ভালোবাসি শব্দ শুনে। এই প্রথম 2 বাচ্চার বাবা হওয়ার পর ইয়ানার সামনে তার ভালোবাসি শব্দটা প্রকাশিত করেছে। ইয়ানা ঠাই হয়ে দাঁড়িয়ে থাকে। অগ্নি কেক কেটে ইয়ানাকে সোজা হয়ে দাঁড়ায়। এরপর একটা ডায়মন্ড রিং পরিয়ে দেয় ইয়ানার আঙ্গুলে। সেখানে চুমু খেয়ে বলে, হৃদয়ের রানী তো তখন ওই হয়েছিলে যেদিন আল্লাহর কালাম পড়ে আমার নামে কবুল বলেছিলে। রানী তো তখন ওই হয়েছিলে যেদিন আমি তোমাকে পাহাড়ের সেই মাটির ঘরে গভীরভাবে স্পর্শ করেছিলাম। কিন্তু রক্তে গন্ধে আজ বাজেভাবে মিশে গেলে 2টা সন্তান উপহার দিয়ে। আমার অন্ধকার হৃদয়হীন রাজ্যে এক ফালি আলো হয়ে আমার জীবনে ভূমিকম্পের মতো আগমন হয়েছিলে। জীবনের সবচেয়ে বড় বড় পাপ নারী পাচার, শিশু পাচার, অনৈতিক আর বর্বর কাজ ছেড়ে দিয়েছি তোমার ভালোবাসায় আচ্ছাদিত হয়ে। বুঝতে পেরেছ ঠিক কতটা পরিবর্তন করেছ আমাকে। একটা সংসারহীন ছন্নছাড়া পাষাণ নরপশুকে সংসারী করে তুললে। ভালোবাসি মাই গর্জিয়াস লেডি। খুব করে ভালোবাসি তোমাকে। অনুভবে তুমি আমার। আমাকে ভালোবাসো তো? ইয়ানা আচমকা অগ্নির গলায় শক্ত করে জড়িয়ে ধরে উঠে। কান্না করে উঠে মেয়েটা। ভালোবাসি আমি আপনাকে অগ্নি চৌধুরী। জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি কিন্তু এখনো মাফিয়া, এরপর ও ভালোবাসবে। বাসুব। এক রাত ও কিন্তু ছাড় দিব না, চলবে? চলবে। তারপরও ভালোবাসুব। আমি রেগে গেলে সামলাতে পারবে? পারব। প্রচুর জ্বালাপ কিন্তু। সহ্য করে নিব সব কিছু। সামলে নিব ভালোবাসা দিয়ে। আমার কথা মতো বাধ্য হয়ে চলতে হবে। চলুব সব মেনে। থাপ্পড় দিলেও আমার বুকে এসে আছড়ে পড়বে, মনে থাকবে? থাকবে। অগ্নি মুচকি হেসে ইয়ানাকে জড়িয়ে নেয়, কিছুক্ষণ চাঁদের দিকে তাকায়। অগ্নি নিঃশ্বাস ছেড়ে বলে, আমার প্রফেশন নিয়ে আর কোনোদিন অন্ধকার করে রাখবে না। ঘৃণ করতে পারবে না। পাচার কাজ ছেড়ে দিয়েছেন। আর কি চাই আমার? তবে বেশি বাড়াবাড়ি করলে আমার হাতে কোপও খাবেন। আপনাকে রাগানোর জন্য আমার মুখ ফিরিয়ে নেওয়াটাই যথেষ্ট। অগ্নি হাসকি সুরে বলে, তোমাকে কান্না করানোর জন্য আমার একটা রাত ওই যথেষ্ট। ইয়ানা থতমত খেয়ে যায় অগ্নির লাগামহীন কথা শুনে। কিন্তু সে ও কম কিসে। গলা কেশে বলে, আপনার ভেতরটা কাঁদানোর জন্য আমার চোখের পানি যথেষ্ট। আচ্ছা। হুম। একটা খেয়াল করো আমাকে। কাকে করব তাহলে? এখন খেয়াল করছো আমার ভেতরে ঠিক কি হচ্ছে? কি হচ্ছে? শরীর খারাপ লাগছে। প্রচুর খারাপ লাগছে। আর ধৈর্য ধরে থাকলে মরে যাব। ইয়ানাকে কিছু বলার সুযোগ না দিয়ে পাজা কোলে তোলে নিয়ে তাঁবুর ভেতরে ঢুকে পড়ে। এরপর সাদা নরম বিছানায় শুয়ে দিয়ে ঠোঁট কামড়ে বলে, জান চিৎকার করবে না। এইটা আমাদের সাউন্ড প্রুফ রুম নয়, তাই কষ্ট হলে চিৎকার করবে না। তাঁবুর ভেতরের সামান্য চিৎকার ও চারপাশে ছড়িয়ে পড়বে। ইয়ানা ভয় পেয়ে যায় অগ্নির চোখ দেখে। আটকাতে চায়, কিন্তু সে নিজেই আবদ্ধ হয়ে যায় কিছু একটার মধ্যে। তার হাতটাকে ঘুরিয়ে জিপটাই দিয়ে বেঁধে দেয়। ইয়ানা সামান্য ঢোক গিলে। চোখ দুটি দ্বিধা আর আত্মসমর্পণের সীমারেখায় ঝুলছে। অগ্নিধীর অথচ অব্যর্থ হাতে একটানা এগিয়ে আসে তার দিকে। অগ্নি এতক্ষণে এক উন্মাদ প্রেমিকে পরিণত হয়। ইয়ানার ঠোঁটগুলো আঁকড়ে ধরে। প্রতিবারের মতো শক্ত আর কঠিন। অবাধ্য হাতের বিচরণ পুরো সত্তা জুড়ে। ইয়ানা সয়ে নেয় প্রতিবারের মতো অগ্নির উন্মাদ স্পর্শগুলোকে। পাশের বাতাস থমকে আছে। যেন সময় নিজেই কাঁপছে তার নিঃশব্দ গতিতে। রাতের নিস্তব্ধতায় শুধু দুইজনের ঘন নিঃশ্বাস। রাত গভীর থেকে গভীর হতে থাকে। সামান্য বৃষ্টির ফোঁটা পড়তে থাকে, তবে সেটা ভারী বর্ষণ নয়। কি যায় আসে বৃষ্টির ফোঁটাতে? থামাতে পারবে মাফিয়া বস অগ্নি চৌধুরীকে? গাইস, গল্পটা না এক পার্টে সব কাহিনী জায়গা দেয় না। তাই আরেকটা পার্ট হবে শেষ অংশের। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজা মনি। শেষ পর্ব, দ্বিতীয় অংশ। ডার্ক স্টিল বাঁকানো চেয়ারে বসে আছে 3 জন যুবক। তাদের 3 জনের মুখেই মাস্ক লাগানো। পরনে কালো হুডি। তাদের সামনেই বাঁধা অবস্থায় আছে 3 জন ব্যক্তি। শরীরের বিভিন্ন অংশে পচন ধরে ক্ষয়ে ক্ষয়ে পড়ছে।
চোখগুলো কোটরে বসে গিয়ে কেমন ভয়ঙ্কর দেখা যাচ্ছে। 5 বর্ষব্যাপী পাষাণ নিষ্ঠুর নির্যাতনের যজ্ঞে দেহ 3টি রূপান্তরিত হয়েছে এক জড়সর, ক্ষতবিক্ষত, জীর্ণবিক্ষিপ্ত শবের ছায়াপথে। চামড়ার স্বাভাবিক উজ্জ্বলতা লুপ্ত হয়ে গিয়েছে অনেক আগেই। এখন ঘন পিতাব ধূসরতায় নিপতিত। দীর্ঘ অনাহার ও অনিদ্রার ক্যানভাসে আঁকা মৃত্যুর নৈশব্দচিত্র। প্রতিটি অস্থিসন্ধিতে জমে আছে বেদনার নৈরাজ্য। কঙ্কালের আকৃতি সুস্পষ্ট হয়ে উদ্ঘাটিত, প্রতিটি নড়াচড়ায় বেজে ওঠে এক দুঃসহ করুণ রাগ। চোখোদ্দয় পূর্বের দীপ্তি হারিয়ে গভীর কোটরে লুকানো নিস্পন্দ। চোখে সর্বদা আতঙ্কিত, যেন সর্বক্ষণ মৃত্যুর প্রহর গুনছে। ঠোঁট শুকনো, পলিত আর ফাটলধরা, তাতে রক্ত জমে জমে এক অবর্ণনীয় গল্প লিখেছে। শরীর জুড়ে অসংখ্য পুড়ে যাওয়া দাগ, বিদ্যুৎশক ও ধারালো অস্ত্রের খোঁচায় সৃষ্ট ক্ষতের অসংখ্য মানচিত্র। এইটি এক উপহাসময় দুঃস্বপ্নের নকশা। শরীরের ভঙ্গিমা টালমাটাল, মেরুদণ্ড বেঁকে গেছে নৈরাশ্যের ভারে। হাতের নখগুলো হয়তো জোরপূর্বক উপরে ফেলা হয়েছিল। কিছু এখন বিকৃত ও কিছু গায়েব। দাঁতের অর্ধেক নেই, বাকিগুলো কালচে ও নড়বড়ে। মুখের প্রতিটি শব্দে যেন রক্তমাখা ইতিহাস চুইয়ে পড়ে। ত্বক কেমন রক্তাক্ত খসখসে হয়ে আছে। সাধারণ মানুষ এদের দেখলে যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবে। বর্তমানে কোনো মানুষ নয়, যেন অত্যাচারে আবদ্ধ থেকে এক অর্ধমৃত রক্তাক্ত কঙ্গালে পরিণত হয়েছে। মুখে চোখে মেরে ফেলার আকুতি। কথা বলতে পারে না, স্বর চলে গিয়েছে যেন। এরপর ও একজন অস্ফুর্ত আওয়াজ তুলে, মেরে ফেলো, মেরো ফেলো। সহ্য হচ্ছে না। শব্দটা কানে আসতেই মাফিয়া বস ঠোঁট বাঁকায়। চেয়ারে ক্রিং ক্রিং শব্দ করে গম্ভীরতা টেনে বলে, আজ মারব। একদম কষ্ট ছাড়া, রুহটা আলাদা করব। 5 বছরে অনেক সহ্য করেছিস তোরা বাপ বেটা। এইবার মুক্তি দিয়ে যাব। অগ্নির কথাটা শুনে যেন তারা খুশিতে আত্মহারা। এই কষ্ট, এই অত্যাচার আর সহ্য হচ্ছে না। পাগল কুকুরের মতো ছটফট করতে থাকে। মারো, দ্রুত মেরে ফেলো। অগ্নি ভ্রু নাচিয়ে তাকায় তাদের দিকে। ইউভি বাঁকা হেসে আতিকের দিকে তাকিয়ে বলে, মারব ভাই, অবশ্যই মারব। তোদের পচনশীল শরীরটাও আর দেখতে চাই না। বমি চলে আসছে। রায়ান, তবে শত্রুতার কারণ জেনে মরলে ভালো। 5 বছর ধরে তো ছটফট করছিস কেন তোদের উপর এত অত্যাচার আর জুলুম? তাহলে আজ না হয় জানিয়ে দেয়। রানবীর আর আতিক এক চোখে তাকায় তাদের দিকে। তাদের একটা চোখ রেখে অগ্নি, যাতে তাদের করুণ অবস্থা দেখতে পারে। আরেকটা চোখ প্রত্যেকের তুলে নেওয়া হয়েছে। রানবীর ভাঙ্গা গলায় কোনোমতে আওড়ায়, কি সত্যি? ইউভি ঠোঁট চেপে বলে, মনে পড়ে একদিন একটা বিজন্যাস পার্টি চলছিল। তখন অনেকগুলো পরিবার তাদের বাচ্চাদের নিয়ে সেই পার্টি সেলিব্রেট করছিল। ঠিক তখন তোদের আগমন ঘটে। মেরেছিস আমার বাবাকে। আগুনে পুড়িয়ে দিয়েছিলি পুরো বাংলো। শুধু আমাদের বাবা মাকেই মারিসনি, জীবনের সবচেয়ে বড় অপরাধ তো সেদিন করে এসেছিলি। আমার কাকিয়াকে রেপো করে। রায়ান তাকায় অগ্নির দিকে। অগ্নির চোখ লাল হয়ে আছে। কিছুক্ষণ নিচে ঠোঁট কামড়ে ধরে বলে, আমার চোখের সামনে, প্রতিটি লোকের সামনে তোরা 2 ভাই মিলে আমার মা সমতুল্য কাকিয়াকে রেপো করেছিলি। বাঁচার আকুতি, কাকা কাকিয়ার আর্তচিৎকার, ওই দিন পৌরসত্বের আনন্দ পাচ্ছিলি। কাপুরুষের বাচ্চা। আমি সাজিদ চৌধুরী আর শিখা চৌধুরীর নিজের সন্তান নয়, এডাপ্ট করা সন্তান ছিলাম। আমার কাকিয়া আর কাকা যতটা ভালোবাসত পৃথিবীর বুকে এমন ভালোবাসা পাওয়া খুব কষ্টের ছিল। কিন্তু আফসোস, তাদেরকে আমার চোখের সামনে তিলে তিলে মারলি। এরপর মনে পড়ে সেখান থেকে একটা ছেলে বাচ্চাকে তুলে নিয়েছিলি পাচার করবি বলে। আতিক আর রানবীর তাকায় অগ্নির লাল হয়ে যাওয়া হিংস্র চোখ দুটির দিকে। ধীরে ধীরে তাদের সব কাহিনী মনে পড়তে থাকে। আতিক মাথা নাড়ায়। অগ্নি বোকা হেসে বলে, সেই ছেলেটাকে পাচার ও করে দিয়েছিলি অনেক টাকার বিনিময়ে। কিন্তু জানিস সে ছেলেটাকে? রানবীর মাথা নাড়ায়। যার অর্থ সে জানে না। অগ্নি এইবার 2 হাত মেলে ঘাড় কাত করে তাদের দিকে তাকিয়ে বলে, আমি ছিলাম। পাচার হয়েছি। বাবা মা সবাইকে হারিয়েছি। পাচার কেন্দ্রের অত্যাচার সহ্য করতে না পেরে 2 জনকে খুন করে পালালাম। এরপর ধীরে ধীরে নিজের ক্ষমতা জাহির করতে শুরু করলাম। তোদের নজরে আমি আবার পড়ি। বাদ চিনতে পারিসনি আমি সেই ছেলেটা যাকে তুই পাচার করেছিলি। আমার ক্ষমতা আর শক্তি দেখে লোভে পড়ে আমাকে লালন পালন করতে শুরু করলি। ধীরে ধীরে তোদের হাত ধরেই আন্ডারগ্রাউন্ডের মাফিয়া লিডার হয়ে উঠলাম। কিন্তু এইটা কি জানতি, আমার প্রতিটা পদক্ষেপে তোদের ধ্বংসের ফাঁদ পেতে রাখতাম। কবে তোদের নিজ হাতে তিলে তিলে খুন করব সেই প্রহর গণনা করেছি। নিয়তি দেখো,
যাকে তুই এই পর্যায়ে আসতে সাহায্য করলি কোনোদিন জানতেই পারলি না, সেই তোদের সবচেয়ে বড় শত্রু ছিল। আতিক আর রানবীর একে অপরের দিকে তাকায়। তাদের অসহায়ত্ব ফুটে উঠেছে। তবে কথা বলার মতো ও শক্তি নেই। শুধু এইটুকু বলতে চাইছে, মেরে ফেলো। আর কত অত্যাচার করবে? আতিক নিচে তাকিয়ে বলে, সবচেয়ে বড় ভুল ছিল তোকে লালন পালন করা। জানতাম না তুই ২০ দাঁত পুষে রেখেছিস মনের মধ্যে। আমার ছেলেটাকেও মেরেছিস নির্মমভাবে। অগ্নি উচ্চস্বরে হেসে উঠে। তবে সেই হাসি চিরস্থায়ী হয় না। মুহূর্তেই মুখের ভাব পরিবর্তন করে রাগে চিবিয়ে চিবিয়ে বলে, তার চেয়ে বড় ভুল ছিল সেদিন আমাদেরকে সমুদ্রে আটাক করা। তোদের কারণে আমার স্ত্রী যে চিৎকার করেছিল, সেই চিৎকারগুলো অগ্নি চৌধুরীর কাছে মৃত্যু সমতুল্য ছিল। অগ্নি ঘাড় ঘুরিয়ে রায়হানের দিকে তাকায়। রায়হানের করুণ অবস্থা। সে কথা বলা বা শোনার পরিস্থিতিতে নেই। অগ্নি আর কিছু বলে না। ২টা রিভলভার ইউভি আর রায়ানের হাতে তুলে দিয়ে বাঁকা হেসে বলে, শুট দোজ সন্স অব পিগস কুইকলি। তোদের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নে। আমি আমারটা পুষিয়ে নিয়েছি এই ৫ বছরে। বাট রায়হানকে আমি মারব। কারণ ও আমার শিকার। সে আমার ইয়ানাকে কষ্ট দিয়েছে। সে কোনো একজনের প্রাণ নিয়েছে। ইউভি তড়িৎ গতিতে তাকিয়ে বলে, কে? ছড়না। অগ্নি অদ্ভুতভাবে তাকায় ইউভির দিকে, যার দৃষ্টিতে ছিল হ্যাঁ শব্দ। ইউভি ফুস করে শ্বাস টানে। ইউভি রিভলভারটা তাক করে আতিকের দিকে। রায়ান রানবীরের দিকে তাক করে রাখে। চোখে ভেসে উঠে কিভাবে তার বাবার বুকে ছুরি চালিয়েছিল, কিভাবে পুরো বাংলো দাউ দাউ করে আগুনে ঝলসে যাচ্ছিল, সাথে আপনজনেরাও। মাত্র ১ মিনিট বিরতি, এরপর এই বিকট শব্দে থমথমে যায় চারপাশ। পরপর অনেকগুলো বুলেটের শব্দে পুরো টর্চার শেল যেন চুপ হয়ে যায়। দেয়ালগুলো ও যেন ভয়ে গুটিয়ে নিয়েছে নিজেকে। দীর্ঘ ৫ বছর পর পৈশাচিক নির্যাতন থেকে মুক্ত পেয়েছে আতিক, রানবীর আর রায়হান। রক্ত নেই শরীরে, তবু রক্তে ভেসে গেছে মেঝে। চোখ বন্ধ করে ফেলে। মৃত্যুর কোলে ঢলে পড়ে খুব দ্রুত। আর কত অত্যাচার সহ্য করবে? মাত্র কয়েকটা বুলেটের ব্যবধানে বুক ঝাঁঝরা হয়ে মৃত্যুকে গ্রহণ করে নেয়। ১ মাসের মতো কেটে যায়। তারা সবাই বাংলাদেশে চৌধুরী ভিলাতে। রুহান আর আহিয়ার রিং বদল আজ। অনেক দিনের অভিমান, প্রেম সব শেষে তারাও আজ নতুন জীবন বাঁধতে চলেছে। আহিয়া রুহানকে মনে প্রাণে ভালোবাসত। রুহান এড়িয়ে যায় সব অনুভূতি থেকে। আহিয়া ভেঙে গিয়ে নিজেকে সামলাতে পারলেও শিখা চৌধুরীর দৃষ্টি থেকে নিজেকে সামলাতে পারেনি। একসময় আহিয়ার অনুভূতিটা জানাজানি হলে সাজিদ চৌধুরী নিজ দায়িত্বে রুহানের সাথে দেখা করে। আর শেষ সুযোগ দিয়ে প্রশ্ন করেছিল, তুমি ও কি আমার মেয়ে আহিয়াকে পছন্দ করো? রুহান নিজের অনুভূতিটাকে আটকে রাখতে পারেনি। ভয় নিয়ে সে বলে ফেলেছিল, হ্যাঁ পছন্দ করি আমি আহিয়াকে। সাজিদ চৌধুরী গভীর নিঃশ্বাস ফেলে বলে, কয়েক বছরের সময় দিলাম আমি তোমাকে। এই কয়েক বছরের ভিতরে পড়াশোনা শেষ করে নিজের বাবার ব্যবসার হাল ধরবে। যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন আমি আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিব। কিন্তু শর্ত একটাই। কি শর্ত আঙ্কেল? এখন ওর সাথে কোনো যোগাযোগ করবে না। যথাসম্ভব এড়িয়ে চলবে। তবে বিশ্বাস রেখো তোমার সাথেই আমার মেয়ে বিয়ে হবে। এখন আলাদা করার কারণ আছে। আমার মেয়ের বয়স কম, অবুঝ অনেকটা। বিয়ে স্বামী সংসার সামলানোর মতো বয়স এখনও তার হয়নি। যখন ওর বয়স হবে সেদিন নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিব। রুহানের কষ্ট হলেও সাজিদ চৌধুরীর কথাটা মেনে নেয়। অপেক্ষা করলে সমস্যা কোথায়, যদি সমাপ্তিতে আহিয়াকে পেয়ে যায়? মেনে নিলাম আপনার শর্ত। কিন্তু মনে রাখবেন সর্বশেষ যাতে আমি আমার আহিয়াকে পাই। সাজিদ চৌধুরী কোনো কথা দিলে সেটা রাখতে জানে মাইসান। রুহান বিষণ্ণ হাসে। সাজিদ চৌধুরী গাড়িতে উঠে তার চোখের সামনে দিয়ে চলে যায়। রুহান তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর শুরু হয় পড়াশোনা শেষ করে জীবন প্রতিষ্ঠিত করা। বাবার ব্যবসায় হাল ধরে সে আজ একজন সফল ব্যবসায়ী। দীর্ঘ ৫ বছর সে আহিয়ার সাথে কোনো যোগাযোগ করেনি। আহিয়া বার গিয়েছে রুহানের কাছে, কিন্তু সে বরাবর এড়িয়ে গেছে ব্যাপারটা। রুহান ইউকে থেকে এসেছে মাত্র ১ সপ্তাহ হল। এই ১ সপ্তাহ আহিয়ার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, বাট সফল হয়নি। সাজিদ চৌধুরী নিজের কথা রেখেছে। আজ তাদের এঙ্গেজমেন্ট পার্টি। রুহানের বাবা মা তারাও সবাই উপস্থিত। চৌধুরী বাড়িতে খুশির আমেজ। অনেক দিন পর হল্লা পার্টি, সবাই একত্রিত হয়েছে। এখন আর আগের ঠিক বাচ্চামোগুলো নেই। আকাশ আর অবনীর কোল জুড়ে একটা ফুটফুটে রাজকুমার। বয়স মাত্র ১ বছর হবে আনুমানিক।
সবাই এখন ছেলে থেকে বাবায় পরিণত হয়েছে। শুধু হতে পারছে না বেচারা ইউভি। কিন্তু সেও এখন হয়ে যাবে, আর অপেক্ষা করা যাবে না। পরে বাচ্চা স্কুলে নিয়ে গেলে সবাই বাচ্চার দাদা বানিয়ে দিবে। এমন সাংঘাতিক রিস্ক সে আর নিবে না। আজ রাতেই সে বাচ্চা আসার প্রসেসিং শুরু করবে। ইয়ানা বাড়ির কাজে ব্যস্ত। হাজার হাজার স্টাফ আর মেয়ে থাকলেই কোথাও যেন একটা খামতি দেখা যায়। নিজের কাজ নিজেকে সামলে নিতে হয়। শিখা চৌধুরী অনেকবার রাগও দেখিয়েছে ইয়ানাকে কাজ করার জন্য। কিন্তু ইয়ানা মুচকি হাসি দিয়ে এড়িয়ে যায়। শিখা চৌধুরী হতাশ হয়ে বাচ্চাদের সাথে খেলতে শুরু করেন। এখন উনার বড় ছেলে যদি এসে দেখে বউ কাজ করছে, তাহলে পুরো বাড়িতে ধ্বংসলীলা লাগিয়ে দিব। ইয়াজ একটা ফোন নিয়ে গেম খেলছে। মুখে গম্ভীরতা স্পষ্ট। ঠিক তখন ওই রাহা ছোট ছোট পায়ে ইয়াজের কাছে এগিয়ে আসে। ইয়াজের উরুর উপর হাত রেখে মিষ্টি সুরে বলে, পিয়াজ ভাইয়া, পিয়াজ ভাইয়া। নিজের এত সুন্দর নামটার এমন করুণ পরিণতি দেখে ইয়াজ কিছুটা রাগ দেখিয়ে তাকায় রাহার দিকে। ইয়াজের এমন চেহারা দেখে মেয়েটা কিছু ভয় পেয়ে যায়। ইয়াজ ভালোভাবে না তাকিয়ে আবার ফোন চোখ রাখে। ফোন চোখ রাখা অবস্থায় বলে, পিয়াজ নয় ইয়াজ ডাকবি। ইয়াজের কথাটা যেন ছোট রাহা বুঝেনি। আবার ও আদো আদো গলায় বলে, সুন্দর লাগছে আমাকে ভাইয়া। ইয়াজ বিরক্তি নিয়ে তাকায় রাহার দিকে। কিন্তু রাহার হাসিমুখা মুখটা দেখে নিজের বিরক্তি সরে যায়। রাহাকের ভালোভাবে স্ক্যান করে অন্যদিকে চোখ ঘুরিয়ে বলে, ইন্টারেস্টিং। রাহা বোকার মতো তাকিয়ে আছে ইয়াজের দিকে। ইয়াজের উরুর উপর হাত ঘেঁষেই যাচ্ছে। ইয়াজ রাহার হাত ধরে বলে, খুব সুন্দর লাগছে। তবে আজকে প্রশংসা করেছি, তবে আর কোনোদিন করব না। ইয়াজের কথা শেষ হতেই আনায়া দূরে আসে। আনায়া ইয়াজের সমান। বাট ইয়াজ আনায়ার তুলনায় সব দিক দিয়ে বড় হয়ে গিয়েছে। তাই ইয়ানা ইয়াজকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। আনায়াকে বাড়িতে পড়ানো হয়, সামনের বছর তাকেও স্কুলে পাঠানো হবে। আনায়ার শরীরে একটা পিঙ্ক কালারের গাউন, পায়ে এক জোড়া সাদা জুতা। ইয়াজ নিজের বোনকে দেখে মুচকি হাসি দেয়। ভাইয়ের হাসি দেখে আনায়াও খিলখিল করে হেসে উঠে। ইয়াজ আনায়া আর রাহাকে চোখের ইশারা দিয়ে নিজের কাছে ডাকে। তারা ইশারা পেয়ে দুইজনই ইয়াজের কাছে যায়। ইয়াজ মোবাইলটার ক্যামেরা অন করে কিছু মিষ্টি মুহূর্তের ছবি তুলে নেয়। একজন তার বোন, আরেকজন হয়তো ভবিষ্যতের রানী। রাহা আর আনায়ার দৌড়িতে মুখরিত চারপাশ। এর মধ্যে সুমু অনেকবার চোখ রাঙিয়েছে ধীরে ধীরে হাঁটার জন্য। কিন্তু কে শুনে কার কথা? যেখানে তারা নিজেরাই বাবার রাজকন্যা, তখন কার ক্ষমতা আছে কিছু বলার? সাজিদ চৌধুরীর সাথে কিছুক্ষণ খুনসুটি করে চলে আসে লিভিং রুমে। ঠিক তখন ওই শোনা যায় ইয়ানার সতর্কবাণী, মেয়েরা ধীরে ধীরে হাঁটো, পরে গিয়ে ব্যথা পাবে যে কোনো সময়। সুমু, ব্যথা তো ওরা পাবে, কিন্তু বাপের হাতে মায়ের খাওয়াবে আমাদের। ইয়ানার চোখে মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। রাইট, ব্যথা পেলে তো তারা মায়ের খাবে। মায়ের খাওয়ার আগে বাচ্চা সামলানো জরুরি। কাজ পরেও করা যাবে, কিন্তু এমন দানব মার্কা থাপ্পড় খাওয়া যাবে না কিছুতেই। ইয়ানা কাজ রেখেই কিচেন রুম থেকে বেরিয়ে আসে। আর ঠিক তখন ওই আগমন ঘটে তিন মহাপুরুষের। অগ্নি, ইউভি আর রায়ান করিডোর পেরিয়ে ভেতরে প্রবেশ করে। বাবাদেরকে দেখে রাহা আর আনায়া প্রতিবারের মতো নিজ নিজ বাবার কোলে উঠে যায়। পিছন থেকে অরিদ আর আরিফ এসে ডিভানে ক্লান্ত হয়ে বসে পড়ে। রায়ান আর অগ্নি সাবধানে নিজের রাজকন্যাদের আগলে নেয়। ইউভি সেদিকে তাকিয়ে ভোতা মুখে বলে, ভাই আমাকে একটা হাওলাত দে। অগ্নি মেয়ের মাথায় চুমু খেয়ে বলে, নিজে কষ্ট করে ডাউনলোড করে নে। নিজের কষ্টের ফসল তোকে কেন দিব? ইউভি কষ্ট নিয়ে তাকায় নিজের পাষাণ বন্ধুদের দিকে। কিভাবে কষ্টের কাহিনী আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ইউভি মিনমিন সুরে বলে, সামান্য কষ্ট করে এমন ভাব দেখানোর কি আছে? সেই তো বেচারিকে অজ্ঞান করে ফেলতি। আমার বোন বলে তোর ভাত খেয়েছে, না হলে অন্য কেউ হলে এমন উন্মাদের কপালে ডিভোর্স ঠুকে দিয়ে যেত। তোর বোনের শরীরে শক্তি না থাকলে আমি কি করব? আমি কি বলে দিয়েছিলাম নাকি অজ্ঞান হওয়ার জন্য? ততক্ষণে তিনজন ডিভানে বসে পড়েছিল। ইয়ানা সামান্য ঠান্ডা পানীয় নিয়ে আসে তাদের জন্য। অগ্নির কথাটা কানে আসতেই কপাল কুঁচকে বলে, কে অজ্ঞান হয়েছে? অসুস্থ নাকি কেউ? অগ্নি গ্লাসে মুখ রাখা অবস্থায় ইয়ানার দিকে তাকায়। ইয়ানা একটা সাদা পাথরের ডিজাইন করা শাড়ি পরেছে। কাল রাতেই শিখা চৌধুরী প্রতিটি বুকে উপহার হিসেবে গিফট করেছেন। আর বলে দিয়েছেন আজ যাতে পরে। তাই তারা সবাই শাড়ি পরেছে। ইয়ানা উৎসুক হয়ে তাকিয়ে আছে। অগ্নি গম্ভীরতা নিয়ে নিজের চোখ সরিয়ে নেয়। ইয়ানা অবাক হয়ে যায় অগ্নির ব্যবহারে। এইভাবে রেগে গেল কেন? রায়ান সামান্য হাসি দিয়ে বলে, তো
তেমন কোনো ব্যাপার নয়। অগ্নি মেয়েকে ডিভানে বসিয়ে দেয়। ইয়ানা কৃত্রিম হাসি দিয়ে আহিয়ার কাছে যাওয়ার জন্য পা বাড়ায়। সব মেয়েরা বর্তমানে তার কাছেই আছে। সিঁড়ির কাছে আসতেই নিজের হাতে কারো রুক্ষ স্পর্শ অনুভব করে। ইয়ানা নাক মুখ কুঁচকে পাশে তাকিয়ে ভরকে যায়। অগ্নি তাকে জোর করে নিজের রুমে নিয়ে যায়। ইয়ানা কিছুটা রাগ দেখিয়ে বলে, এইভাবে টেনে নিয়ে এসেছেন কেন? একটু পর অনুষ্ঠান শুরু। পথ ছাড়ুন, আর যেতে দিন। ইয়ানা কথা বলা শেষ করতে পারেনি। ঠিক তখনই উন্মুক্ত পিঠ আর পেট ছুঁয়ে যায় এক শীতল স্পর্শ। মাদকতা মিশ্রিত কণ্ঠ ভেসে আসে। শাড়ি কেন পরেছ? কি চাচ্ছ আমি অনুষ্ঠানে জয়েন না হয়? অর্ধেক মাতাল করে দিয়ে চোখের সামনে ঘুর ঘুর করবে, আর আমি ছন্নছাড়া হয়ে তাকিয়ে তাকিয়ে দেখে যাব শুধু। 2 মিনিটের মধ্যে শাড়ি চেঞ্জ করে আসবে, না হলে এই বন্ধ দরজা খুলবে ঠিক আমার মর্জি অনুযায়ী। ইয়ানা কাঁদো চোখে তাকায় অগ্নির দিকে। অগ্নি ঠোঁট কামড়ে ইয়ানার ঠোঁটে সময় নিয়ে চুমু খেয়ে বলে, চেঞ্জ করে নে যান, না হলে নিজেকে সামলানো কঠিন হয়ে যাবে। আহিয়া আর রুহানের রিং বদল শেষ হয়ে গিয়েছে। তাদেরকে পাশাপাশি বসানো হয়। ইয়ানার শরীরে থ্রিপিচ দেখে সবাই প্রশ্ন করেছে, শাড়ি কেন খুলে ফেললে? ইয়ানা হাসি দিয়ে উত্তর দেয়, মেয়েকে নিয়ে সামলাতে পারছিলাম না, তাই চেঞ্জ করে ফেলেছি। আহিয়া বিষণ্ণ মুখে বসে আছে। এই অনুষ্ঠান, রিং বদল এইসব নিয়ে তার কোনো অনুভূতি নেই। প্রতিটা সময় থমথমে মুখে ছিল না কোনো উত্তেজনা। নিজেকে আর ধমিয়ে রাখতে না পেরে আহিয়া শিখা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, বড় আম্মু অসুস্থ ফিল করছি। আমি কি এখন নিজের রুমে যেতে পারি? ইয়ানা প্রথম থেকেই আহিয়ার বিষণ্ণ মুখটা খেয়াল করছে। নিজেদের মধ্যে কোনো মলমালিন্য হয়েছে ভেবে বিষয়টা নিয়ে আর ঘাটাঘাটি করেনি। কিন্তু এখন আহিয়াকে নিয়ে সত্যি সন্দেহ লাগছে। সে তো জানে আহিয়া রুহানকে ঠিক কতটা ভালোবাসত, ঠিক কতটুকু পাগলামো করেছে। সব ঘটনায় শিখা চৌধুরী ইয়ানাকে ফোনের মাধ্যমে বলেছে। কিন্তু সেই মেয়েটা বিয়ে নিয়ে এত বিষণ্ণ। আহিয়ার কি এখন আর বিয়েতে ইন্টারেস্ট নেই? শিখা চৌধুরী আহিয়ার আবদারে না করে পারলেন না। হয়তো সত্যি অসুস্থ ফিল করছে। মুখটাও কেমন বিষণ্ণ দেখা যাচ্ছে। মাতৃত্ব মন আহিয়াকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। শিখা চৌধুরীর অনুমতি পেয়ে আহিয়া আর 1 মিনিটও দাঁড়ায়নি। গাউনের উপরের অংশ ধরে দ্রুত প্রস্থান করে নিজের রুমের দিকে। রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দেয়। মাথা থেকে মুকুটটা খুলের আগে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। চুড়িগুলো একটানে খুলে ফেলে। এইভাবে বেপরোয়াভাবে খোলার কারণে হাত দিয়ে সামান্য রক্তও বেরিয়ে আসে। আয়নার সামনে নিজের অবয়ব দেখে চমকে যায়, পিছনে কোনো একজনকে দেখে। আহিয়া ঘন ঘন নিঃশ্বাস নিয়ে রুক্ষভাবে বলে, একটা মেয়ের রুমে ঢুকার জন্য অনুমতি নিতে হয় রুহান শেখ। আর সে মেয়েটা যদি আমার স্ত্রী হয় তাহলে? আহিয়া তাচ্ছিল্য হেসে বলে, স্ত্রী? এখনও বিয়ে হয়নি। জানি না আমার বড় আব্বু আপনার সাথে বিয়ে করার জন্য কেন ফোর্স করছে, বাট আমি আপনাকে বিয়ে করতে চাই না। আর হবেও না এই বিয়ে। সব ইন্টারেস্ট শেষ, সব ভালোবাসা শেষ। মাত্র 5 বছর অপেক্ষা করতে পারলে না? আহিয়া ঘুরে তাকায় রুহানের দিকে। চোখে পানি টুইটুম্বুর। রুহান চোখ ভরে দেখে নেয় নিজের প্রেয়সীকে। আগের মতো বাচ্চা আর নেই সে। অনেকটা বড় হয়ে গিয়েছে। রুহানের নিঃশ্বাস ঘন হয়ে আসে। আহিয়া শক্ত গলায় বলে, অপেক্ষা তার জন্য করে যে অপেক্ষার মূল্য দিতে জানে। আপনার জন্য কেন আমি অপেক্ষা করব শুনি? কে আপনি? তোমার ভালোবাসা, তোমার প্রথম ভালোবাসা আমি। ভুল। তখন আমি ছেলে মানুষই করেছি। ভুল সময়ে ভুল একজনকে পছন্দ করেছিলাম, যে আমাকে সবসময় এড়িয়ে চলত। আমার ভালোবাসাটাকে হেসে উড়িয়ে দিত। কিন্তু এখন আমি বড় হয়েছি। বুঝতে শিখেছি, জানতে শিখেছি। আগের স্বপ্ন নিয়ে আর বসে থাকবেন না রুহান। কারণ এই বিয়েটা হবে না। রুহান আচমকা আহিয়ার কোমরে হাত রেখে নিজের কাছে নিয়ে আসে। এরপর অপরাধী গলায় আওড়ায়, সরি। কি শাস্তি দিতে চাও আমাকে? সব মাথা পেত নিব। ট্রাস্ট মি, তোমাকে ছাড়া বাঁচতে পারব না। সব শাস্তি সহ্য করব, কিন্তু ছেড়ে চলে যাওয়ার মতো শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নেই। রুয়ানার স্পর্শ পেতেই আহিয়া ঠান্ডা হয়ে যায়। এরপর মনে পড়ে যায় রুহানের অবহেলা, দেশ ছেড়ে চলে যাওয়া, তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা। আহিয়া রেগে ছটফট করে উঠে, হাউ ডিয়ার ইউ মি রুহান শেখ! আপনার সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? ছাড়ুন আমাকে, না হলে এর জন্য শাস্তি পেতে হবে। সব শাস্তি মঞ্জুর করলাম। আগে আমাকে আমার কথা শেষ করতে দাও। যেভাবে চেপে রেখেছি সেভাবেই থাকবে। নড়াচড়া করলে কন্ট্রোললেস হব।
আহিয়া জমে যায় রুহানের অসভ্য মার্কা কথায়। রাগে গিজগিজ করে উঠে পুরো শরীরে। এই মুহূর্তে সে রুহানকে সহ্য করতে পারছে না। রুহান সামান্য কেশে ধীরে ধীরে সাজিদ চৌধুরী আর নিজের হওয়া চুক্তির কথা বলতে থাকে। আহিয়া প্রথমে ছটফট করলেও পুরো ঘটনা নিশ্চুপে শুনে যায়। রুহান কথা শেষ করে বলে, নিজেকে প্রতিষ্ঠিত করে যদি তোমাকে পাওয়া যায় তাহলে 5টা বছর অপেক্ষা করা কি এমন বড় কাজ? 5 বছরের অপেক্ষার ফল হিসেবে তো তোমাকে পেলাম। এখন তুমি নিজেই চোখ ঘুরিয়ে নিচ্ছ। কি করবা আমি? 5 বছর ছাড় দিলাম। এর আগে যে আমাকে এড়িয়ে চলতেন সেটা। আহিয়া তখন আমি আমার ফিলিংস নিয়ে নিজেই সিউর ছিলাম না। তখন তোমার সাথে কিভাবে প্রেম করব বলো? তখন তো তুমি নিজেও ছোট ছিলে। কিন্তু বিশ্বাস করো এই 5 বছর আমি যে ছটফট করেছি তার কোনো পরিমাণ হয় না। খুব ভালোবাসি আমি তোমাকে। শেষ। সব অভিমান রাগ শেষ হয়ে যায় ভালোবাসার মানুষটার সামান্য কয়েকটা সত্যবাণীতে। কিন্তু সে এত সহজে হার মানবে না। আহিয়া আগের ভঙ্গিমায় বলে, বিয়ে করব আপনাকে। তবে আগের আহিয়াকে আর পাবেন না। আর কোনোদিন ভালো ও বাসব না। রুহান এইবার কেঁদে দিবে ভাব। আহিয়া শক্ত চোখে তাকায় রুহানের দিকে। রুহান বিষণ্ণ কণ্ঠে বলে, বিয়ে করলে ভালোবাসা বাসিও হয়ে যাবে। উহুম, একদম নয়। আমাকে যেভাবে 5 বছর অপেক্ষায় রেখেছে সেভাবে আপনাকে ও রাখব না। স্পর্শ করতে পারবেন আর না ভালোবাসতে পারবেন। আজীবনের দূরত্ব বজায় রেখে চলব। মরে যাব আমি। সমস্যা নেই। এতটা নির্দয় কিভাবে হলে? আপনি নিজেই বানিয়েছেন। সরি বলেছি তো। 5 বছর পর অ্যাকসেপ্ট করব। তাই না? হুম। রুহান আহিয়ার মুখের দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলে। আহিয়া যে মনে মনে হাসছে সেটা চোখ এড়ায়নি। সে আহিয়াকে ছেড়ে দেয়। আহিয়া ছাড়া পেয়ে অন্য পাশে চলে যেতে যাবে এমন সময় পা জোড়া থমকে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সামনের দিকে। নিজের সাথে কি হচ্ছে ঠিক বোধগম্য হচ্ছে না। শুধু বুঝতে পারছে নিজের মেদহীন কোমরে কারোর হাতের অবাধ্য বিচরণ চলছে আর ঠোঁটে নরম স্পর্শে। আহিয়া এখনও স্তব্ধ হয়ে আছে। নড়াচড়া করার শক্তিটা ও পর্যন্ত নেই। রুহান চোখ বন্ধ করে আবেশের সাথে আহিয়ার ঠোঁটে চুমু খেয়ে যাচ্ছে। অবদ্ধ হাতটা ও ঠিক নেই। আহিয়া নিজের গানে ফিরলেই ছটফট শুরু করে দেয়। ঠিক তখন ওই চোখ যায় সামনের দিকে। রুয়ানা ডেব ডেব করে তাকিয়ে আছে সামনের দিকে। আহিয়া দরজার সামনে রুয়ানাকে তাকিয়ে থাকতে দেখে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে রুহানকে সরিয়ে দেয়। রুহান সরে যেতেই আহিয়া লজ্জায় ওয়াশরুমে ঢুকে পড়ে। রুহান মুচকি হেসে আহিয়ার যাওয়ার দিকে তাকিয়ে পিছনে ফিরতেই থমথমে খেয়ে যায়। দরজার সামনে রুয়ানাকে দেখে সামান্য কেসে উঠে। রুয়ানা কপাল কুঁচকে তাকিয়ে আছে। রুহান আমতা আমতা করে বলে, কে? কি হয়েছে? এইভাবে তাকিয়ে আছিস কেন? ভাইয়া কি করছিলে? কি করছিলাম? চুমু খাচ্ছিলে? রুহান চোখ পাকিয়ে তাকায় রুয়ানার দিকে। রুয়ানা উচ্চস্বরে হেসে উঠে। আমি দেখেছি ভাইয়া সবটা। তুমি কিভাবে আহিয়াকে চুমু খাচ্ছিলে? আমার ভাই এত রোমান্টিক জানা ছিল না। রুহান আশ্চর্য বনে যায় রুয়ানার এমন উচ্চস্বরে কথা বলা দেখে। এই মেয়ে প্রথম দিনেই ওর মান ইজ্জত শেষ করে দিবে। রুহান সামনে এগিয়ে যেতেই রুয়ানা ভো দূর এক দূরে একদম নিজের রুমে গিয়ে থামে। বুকে ধরে বড় বড় শ্বাস নিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। ইউভি ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিয়ে মাত্র বের হয়েছিল। রুয়ানাকে এইভাবে হাসতে দেখে ভ্রু কিঞ্চিত কুচকে প্রশ্ন করে, এইভাবে হাসছ কেন? ইউভির কণ্ঠ শুনে রুয়ানার হাসি থেমে যায়। নিজেকে স্বাভাবিক করে বলে, কই হাসছিলাম? স্পষ্ট দেখেছি। ভুল দেখেছেন। শ্বাসটাও আমি উপলব্ধি করতে পারি। সত্যিটা বলো। রুয়ানা অসহায় হয়ে তাকায় ইউভির দিকে। এরপর নিজেকে ধাতস্থ করে বলে, রুহান ভাইয়া আহিয়াকে চুমু খাচ্ছিল। আমি গিয়ে দেখে ফেলেছি। সেখানে কেন গিয়েছিলে? আপু পাঠিয়েছিল দেখার জন্য আহিয়া কি করছে। গিয়ে দেখি তারা রোমান্স করছে। আমিও আগ্রহ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখলাম। এত সুন্দর দৃশ্য মিস করা যায় বলুন? ইউভি অবাক হয়ে তাকিয়ে থাকে রুয়ানার দিকে। তাই বলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? ইচ্ছে হয়েছিল। বাট আহিয়া আমাকে দেখে ফেলে। তাই ভাইয়াকে ধাক্কা মেরে লজ্জায় ওয়াশরুমে চলে যায়। আরেকটু থাকলে কি এমন হতো? আমিও আরেকটু দেখতে পারতাম। ইউভি হতাশ এই মেয়েকে নিয়ে। বাহিরে যেতে হবে তাই দ্রুত নিজেকে তৈরি করে নেয়। রুয়ানার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। আরেকজন চুমু খাচ্ছিল সেটা পুরোটা দেখতে পারিনি বলে এখন মন খারাপ করছে। ইউভি এগিয়ে আসে রুয়ানার দিকে। এরপর সামান্য ঝুঁকে বলে, বাকিটা না হয় আমি করে পুষিয়ে দেব। রুয়ানা বুঝতে না পেরে তাকায় ইউভির দিকে।
শাড়ি কেন পরনি? শাড়ি সামলাতে পারি না। তাই পরিনি। আপুও বারণ করেছে, পরার দরকার নেই। গুড। তবে রাতে পরে থেকো। কেন? দেখব। রুয়ানা সাথে সাথে লজ্জায় মাথা নিচু করে ফেলে। লজ্জায় গাল লাল হয়ে যায়। ইউভি সেদিকে তাকিয়ে সামান্য হেসে বলে, লজ্জাটা রাতের জন্য রেখে দিও। আজ রাত পুরোটা আমার। কালো মার্সিডিজ গাড়িটা রাতের অন্ধকারে শা শা করে এগিয়ে যাচ্ছে। ইয়ানা সিটে হেলান দিয়ে বিষণ্ণ মুখে চোখ বন্ধ করে রাখে। আচমকা গাড়িটা থেমে যায় একটা কবরস্থানের সামনে। ইয়ানা চোখ তোলে তাকায় কবরস্থানের দিকে। তাদের বাবা মায়ের কবর এখানে। ইয়ানা নীরবতা ভেদ করে গাড়ি থেকে নেমে কবরস্থানের কাছে যায়। হাঁটু ভেঙে 10 মিনিট বসে থাকে। কিছু দোয়া পাঠ করে চোখের পানি মুছে এগিয়ে আসে অগ্নির কাছে। ইয়ানা নিজের কান্না কন্ট্রোল রাখার জন্য কিছুক্ষণ ঠোঁট চেপে রাখে। তবে ও কি কান্না আটকে রাখা যায়? অতীতের স্মৃতিগুলো বারবার চোখে ভেসে উঠছে। গাড়িতে ঢুকে নিজেকে আর আটকে রাখতে না পেরে অগ্নির বুকে হামলে পড়ে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? যে তাকে শর্ত দিয়ে এখানে এনেছে, এক ফোঁটা চোখের পানিও ফেলা যাবে না। আর এখন তার বুকেই চোখের পানি ফেলছে। ইয়ানা অগ্নির শার্ট খামচে ধরে বলে, খুব কষ্ট হচ্ছে মি চৌধুরী। খুব মিস করছি আব্বু আম্মুকে। তারাও নিশ্চয় ইয়াজ আর আনায়াকে দেখে খুব খুশি হত। এত দ্রুত কেন চলে গেল? কেউ কি আব্বু আম্মুকে বাঁচাতে পারত না? অগ্নির মুখ গম্ভীর হয়ে ওঠে। কপাল ঘেঁষে বিড়বিড় করে আওড়ায়, শান্ত হো। যে চলে যাওয়ার সে চলে যাবে, এইটাই স্বাভাবিক। ইয়ানা শান্ত হয়, তবে অগ্নির বুক থেকে মাথা তুলে না। একইভাবে শুয়ে থাকে নিজের নিরাপদ স্থানে। অগ্নিও কপালে কয়েকটা চুমু খেয়ে ইয়ানাকে নিজের সাথে ভালোভাবে আগলে নেয়। সাবধানতার সাথে ড্রাইভ করতে থাকে। অগ্নি চৌধুরী। হুম যান। কোথায় যাচ্ছেন? কোথায় যেতে চাও? উহুম যাব না কোথাও। আনায়া আমাকে পাশে না পেলে কান্না করে উঠবে। আজও আমার মেয়ের সাথে মীরা আর রুয়ানা আছে। না প্লিজ, আজ অন্তত কোনো সারপ্রাইজ চাই না। কি ইঙ্গিত করছ? আমি কিন্তু তেমন কিছু ভাবিনি। তার মানে তুমি এইসব ভেবে নিয়েছ? ইয়ানা আচমকা অগ্নির বুক থেকে মাথা তুলে রাগে ফুসফুস করে উঠে। ইয়ানাকে রাগতে দেখে অগ্নি ঠোঁট কামড়ে হেসে বলে, যা হবার বেডরুমে হবে। গাড়িতে রাস্তাঘাটে কিছু হলে তোমার চিৎকারের আওয়াজে মরা মানুষ পর্যন্ত জীবিত হয়ে যাবে। প্রচুর ছটফটে তুমি। ইয়ানা নাকের পাটা ফুলিয়ে গজগজ করতে থাকে। গাড়ি ঘুরিয়ে বাড়িতে নিয়ে চলুন। আমি বাড়িতে যাব। বেডরুমে যেতে চাও? ইয়ানা আশ্চর্য হয়ে তাকায় এমন বেহায়া ইঙ্গিতে। অগ্নি ঠোঁট কামড়ে হেসে আচমকা গাড়িটা একটা ব্রিজের পাশে থামিয়ে দেয়। এরপর ইয়ানার দিকে তাকিয়ে বলে, এইভাবে গাল ফুলিয়ে তাকিয়ে থাকলে সত্যি বলছি গাড়িতেই অঘটন ঘটিয়ে ফেলব। দিন দিন আরও অশ্লীল হয়ে যাচ্ছেন। 2 বাচ্চার বাপ হয়েছেন, সে খবর আছে? কেন থাকবে না? তোমাকে হারানোর ভয় না থাকলে এতদিনে একটা ক্রিকেট টিম বানিয়ে ফেলতাম। ইয়ানা অসহায় হয়ে তাকায় অগ্নির দিকে। আর সহ্য করতে পারছে না এইসব বেহায়া কথা। কিন্তু হঠাৎ মস্তিষ্কে একটা প্রশ্ন কাজ করে। অগ্নির দিকে তাকিয়ে বলে, অগ্নি চৌধুরী। হুম যান। আপনি ডেলিভারি কিভাবে করিয়েছিলেন? মানে আপনি তো এইসব জানেন না বা চিনেন না। তোমার কেন মনে হলো আমি এইসব জানি না বা চিনি না? আপনি সামাজিক পরিবেশ থেকে দূরে ছিলেন। বাচ্চাকে কিভাবে কোলে নিতে হয় সেটাও ইউটিউব দেখে শিখেছেন। এরপর আনায়া আর ইয়াজকে কোলে নিয়েছেন। তাহলে বাচ্চা কিভাবে প্রসব করায় সেটা জানলেন কিভাবে? অগ্নি গম্ভীর শ্বাস ফেলে বলে, জানি না। তখন এইটা ছাড়া আর উপায় ছিল না। সাহস রেখেছিলাম পারব, আর হাত বাড়িয়ে দিলাম এমন এক কঠিন কাজে। আল্লাহ সহায় ছিল, তাই হয়তো আমি পেরে গিয়েছি। ইয়ানা অবাক হয়ে বলে, সত্যি বলছেন? অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে নিজের নিচের ঠোঁট কামড়ে বলে, গুগলে দেখেছিলাম। মানে? এইসব নিয়ে তো আমার ধারণা নেই। তাই গুগলে জানতে চেয়েছিলাম কিভাবে বাচ্চা ডেলিভারি করায়। পরপর অনেক ভিডিও দেখেছি। সেই সিনগুলো মনে করেই সেদিন মাফিয়া থেকে ডাক্তারে পরিণত হয়েছিলাম। ইতিহাসে আপনি মনে হয় প্রথম বাবা যে বাচ্চা হওয়া থেকে শুরু করা বাচ্চা কোলে নেওয়া পর্যন্ত ইউটিউব দেখে শিখেছে। আর হ্যাঁ, 1 মাসের বাচ্চার জন্য ফলের রস নিয়ে এসেছিল। নিজের বাচ্চাদের খাওয়াবে বলে। ইয়ানা সামান্য হেসে উঠে। অগ্নি গাড়ি থেমে নেমে ব্রিজের রেলিং ধরে দাঁড়ায়। ইয়ানা নিজের হাসিটাকে থামিয়ে অগ্নির পাশব হয়ে তাকায়। আকাশে অনেকগুলো তারা। ইয়ানা অগ্নির দিকে তাকিয়ে আবদার করে বলে, ভালোবাসি শব্দটা আবার বলবেন। অগ্নি কিছু বলে না। গম্ভীর হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। ইয়ানা বিষণ্ণ মনে বলে,
বিয়ের ৮ বছর পর ভালোবাসি শব্দটা শুনেছি। জানি না আবার কত বছর পর সেই কপাল হবে আমার। ভালোবাসি। তার থেকে বেশি তুই আমার অনুভব, যার অবস্থান আমার রক্তে মিশে আছে। ইয়ানা চোখ তুলে তাকায় অগ্নির দিকে। একজন স্ত্রীর কাছে আর কি চাই? ইয়ানা মুচকি হেসে তাকিয়ে থাকে অগ্নির দিকে। অগ্নি ইয়ানার দিকে দৃষ্টি নিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। চুলগুলো সরিয়ে বলে, তুই বাস্তব পৃথিবীর কেউ হয়েও এক রহস্যময়, এক বহুমাত্রিক জগৎ। আর আমি প্রেমে ডুবে গিয়ে নিজের সব গণ্ডি হারানো মাত্রাহীন এক সত্তা। ভালোবাসা বললে ভুল হবে, তুই তো আমার অনুভব, আমার অবদাস, যার হাসি ছাড়া জীবন ঠিক চলে না। অগ্নি থামে। ইয়ানার সাথে আরও ঘনিষ্ঠ হয়ে ফিসফিস করে বলে, আমার ভালোবাসা মানেই হচ্ছে আগুন। আমি জ্বালাব আর তুই ক্ষণে ক্ষণে জ্বলবে। আমি কিন্তু ভিলেন হয়ে ভালোবেসে যাব, যাকে বলে রক্তাক্ত ভালোবাসা। উহুম। মঞ্জুর করলাম আপনার সেই রক্তাক্ত ভালোবাসা। ভিলেনের ভালোবাসা খুব সুন্দর হয়। আপনার থেকে শিখেছি। ভিলেনের ভালোবাসা ফুল দিয়ে গড়া হয় না, তা গড়া হয় বিষ, আগুন আর প্রতিজ্ঞার অদৃশ্য ছুরি দিয়ে। যাকে একবার নিজের বলে জানে, তার জন্য নিজের নরককেও আলিঙ্গন করতে প্রস্তুত সে। ইয়ানা থেমে আবারও বলে, আপনি যদি আগুন জ্বালান তাহলে সেই আগুনে আপনি নিজেই জ্বলবেন। আপনি মাফিয়া সাম্রাজ্যের রাজা হলে আমি সেই সাম্রাজ্যের রানী। তার চেয়ে বড় সত্য, আমি আপনার ঘরের রানী। আপনার সন্তানদের মা আমি। পুরো সাম্রাজ্য আপনার শাসনে চলবে। আপনার কথায় ভয়ে চুপসে যাবে, থমকে যাবে পরিস্থিতি। কিন্তু আপনাকে থমকানোর জন্য আমার ঠোঁটের স্পর্শই যথেষ্ট। অগ্নি ঠোঁট কামড়ে হেসে আগলে নেয় ইয়ানার ঠোঁট। আকাশ, চাঁদ তারাকে সাক্ষী রেখে দুইজনে চম্বনে মিলিত হয়। এক সুন্দর মুহূর্ত দিয়ে ঘেরা ভালোবাসায় হারিয়ে যায় দুইজন। অগ্নি ইয়ানার মাথটা বুকের সাথে চেপে ধরে বলে, তুমি ছিলে আলো আর আমি ছিলাম ছায়া। তুমি ছিলে না শান্তি, ছিলে সংকল্প। অস্ত্র ফেলে যে ভালোবাসা, তা আমি শুধু তোমার জন্যই জেনেছি। ইয়ানার চোলে মুখ ডুবিয়ে বলে, আমার অন্ধকারের একমাত্র প্রদীপ তুমি। আমার অসুখের ঔষধ তুমি। আমার পরাজয়ের জয় তুমি। আমার রানী তুমি। আমার সন্তানদের মা আর এক চৌধুরীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুমি। অনুভবে তুমি আমার। দীর্ঘদিনের যাত্রা আজ সমাপ্তি করলাম। আমার জীবনের প্রথম গল্প, এক ভিলেন মাফিয়া বস আর সাধারণ মেয়ের রক্তাক্ত প্রেম গাথা। যারা এই গল্পে আমার নিয়মিত পাঠিকা ছিলেন তাদেরকে অনেক ভালোবাসা। আমার সাথে থেকে আমার শক্তি হয়ে থাকার জন্য। তোমাদের ভালোবাসা আর রেসপন্স না থাকলে হয়তো এত বড় জার্নিতে সফল হতাম না। অনেক অনেক ভালোবাসা তোমাদের। আর যারা নির্ব পাঠিকা তাদেরও ভালোবাসা। তবে বলবো, আজ অন্তত জেগে উঠুন। আশা করব আমার প্রতিটি গল্প আপনার মন ছুঁয়ে যাবে। অগ্নি চৌধুরী আর ইয়ানার মতো প্রতিটি জুটি জায়গা দখল করে নেবে।